হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার নাম হলো ফারুক ইসলাম এবং আমি সিআইএসএফের একজন সৈনিক। কিছুদিন আগেই আমার চাকরির পরীক্ষার রেজাল্ট আসলো। ফাইনাল মেরিট লিস্টের মধ্যে আমার নাম এসেছে এবং খুব তাড়াতাড়ি আমাদের জয়েনিং লেটার আসবে এবং আমি চাকরির মধ্যে জয়েনও করব, আমাদের ট্রেনিং সেন্টারের মধ্যে জয়েন করব। তো তোমরা যারা আমায় ইউটিউব সূত্রে চেনো এবং যারা আমায় আগের থেকেও চেনো, তো তাদের কাছে আমার যে স্টোরিটা, আমার পুরো যে লাইফ স্টোরি বলো বা সাকসেস স্টোরি বলো বা স্ট্রাগল স্টোরি বলো, পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আমার এই সম্পূর্ণ জার্নির শুরুয়াত হয় হলো 2003 সালে, মানে 2003 সালে আমার জন্ম হয়। তো আমার জন্ম হয় একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে, বা তোমরা বলতে পারো যে একদম গরিব পরিবারে আমার জন্ম। আমার জন্মের সময় আমাদের কিচ্ছু ছিল না, এখনও অনেক কিছু নেই, মানে কিছুই নেই বলতে গেলে, বাট তখন এখন যা রয়েছে সেটাও ছিল না। তো তখন আমাদের সিচুয়েশন অনেক খারাপ ছিল। আর আমাদের যে পরিবেশ, মানে যে পরিবেশে আমার জন্ম, সেই পরিবেশটাও অতটাও ভালো না, মানে একদম বস্তি এলাকা তোমরা বলতে পারো। তোমরা এখন ভাবছো যে আমি আমার নিজের এলাকার বদনাম করছি, বাট ব্যাপারটা না, যতটা সত্যি, যেটা বাইরের থেকে লোক দেখে, যেটা বাইরের থেকে লোক ভাবে, সেটাই আমিও বলছি তোমাদের সামনে। তো আমার জন্ম একদম মানে পরিবেশ দিক দিয়ে একদম একটা খারাপ পরিবেশ জন্ম হয়েছে আমাদের, একদম গ্রামের মধ্যে। কিন্তু গ্রামের মধ্যেও আমার বাড়ি একদম ধরে নাও স্ল্যাম টাইপের এরিয়ার মধ্যে। রাস্তার পাশে জমি থাকে অনেকগুলো, তো রাস্তার সাইডের নিচে যে বস্তি এলাকাগুলো থাকে সেখানে আমার জন্ম। এখনও আমি বর্তমানে এইখানেই রয়েছি, বাট যাই হোক, নিজের মাতৃভূমি, যেখানেই জন্ম আর এখানেই বড় হওয়া। তো ছোটোবেলার থেকেই পড়াশোনার মধ্যে একদম যে খুব ভালো লেভেলের ছিলাম বা সেরকম কিছু না। ছোটোবেলাতে ধরে নাও আমার বাড়ির থেকে জাস্ট ওরা ভেবেছিল যে আমায় একটু স্কুলের দিক দিয়ে ভালো শিক্ষা দেবে। তো সেই জন্য সবাই, যেখানে আমাদের বাড়ির আশেপাশে সবাই মানে মোটামুটি সরকারি স্কুলে পড়তো, সেখানে আমাদের মানে আমি এবং আমার ভাইকে এ, একটু আলাদা কী বলে প্রাইভেট স্কুলে পড়ায়। তো প্রাইভেট স্কুলেও পড়ালেও কী হবে, পরিবেশ দিক দিয়ে তো অতটা উন্নত না জায়গাটা, তো সেখানে পরিবেশের সংস্পর্শে থেকে আমাদের পড়াশোনাও অতটা হতো না। তো খুব নর্মাল পড়াশোনা চলতো আমাদের বাড়ির মধ্যেও। অতটা ধরে নাও আগের থেকেও কেউ যে এমন না যে অনেক পড়াশোনা জানতো, সবাই আমাদের ভালোভাবে গাইড করতে পারবে সেরকম না। সবাই শুধু নিজের স্বপ্নের খাতিরে আমাদের ভালো জায়গায় পড়াশোনা করায়, আমাকে ভালো জায়গায় পড়াশোনা করায়। বাট মেন ব্যাপারটা হলো যে পরিবেশের চাপে সব কিছু একদম মিশ্রণ হয়ে লাস্টে কোনো রকম পড়াশোনা এগোয়। তারপর আমরা ভর্তি হই হলো হাই স্কুলে। তো হাই স্কুলে নর্মালি কিছুদিন যায়, তারপরে মোটামুটি একটু বড় হচ্ছিলাম ধীরে ধীরে। তো তখন নিজের একটু ভাবনা চিন্তা আসা শুরু হলো। তো তারপর স্কুলে মানে ওঠার পর স্কুল লাইফ চলছিল, তারপর উঠলাম হলো ক্লাস 8। তো ক্লাস 8-এ মানে ওঠার পর মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে, হ্যাঁ, এতটা বড় হয়েছিলাম যে নিজের সিদ্ধান্তটা, মানে নিজের ফিউচারে কী করব সেটা মাথার মধ্যে হালকা হালকা আসছিল। তো অনেকের অনেক আগেই আসে, আবার অনেকের অনেক পরে আসে, বাট আমার তো মাথার মধ্যে আসছিল যে হ্যাঁ, নেক্সট ফিউচারে কী করতে লাগবে। তো ফিউচারে আমি কখনো ভাবিনি যে আমি মানে দেশ সেবায় যাব বা ফৌজি লাইনে আমি প্রিপারেশন নেব। তো তখন ভাবতাম যে পড়াশোনা করছি, আর তখন পড়াশোনাও অতটা ভালো ছিল না, সেই জন্য অত বড় স্বপ্নও দেখতাম না যে আরও অনেক বড় ডক্টর ইঞ্জিনিয়ার হব। তো এভাবে চলছিল। কিন্তু ক্লাস 9-এ ওঠার পর আমার লাইফে সবচেয়ে টার্নিং পয়েন্ট আসে। ক্লাস 9-এ উঠে আমি আমাদের স্কুল থেকে যে সরকারি স্কুলে যে মানে সরকারি স্কুল থেকে যে খাতাগুলো দেয়, মমতার খাতা, তো মমতার খাতাগুলো দেওয়ার পর সেই খাতা সবার লাস্টে দেখবে তোমরা অনেক কিছু লেখা থাকে, সেখানে অনেক স্কলারশিপের ব্যাপারে লেখা থাকে বা অনেক কিছু লেখা থাকে। তো সেইখানে লেখা ছিল হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ক্রাইটেরিয়া ছিল সেটা হলো মাধ্যমিকের মধ্যে 75% নাম্বার, মানে স্টার মার্কস তুলতে লাগবে। তো তখন ক্লাস 9-এর মধ্যে আমি দেখেছিলাম যে স্টার মার্কস তুললে নাকি সরকার থেকে বছরে কত 10,000 নাকি 12,000 টাকা দেবে, ক্লাস 10-এ বা 11-এ 12-এ। তো তখন সেটা মানে সেই সময় আমার মনে হয়েছিল যে টাকাটা অনেক বড়, এই টাকাটা হলে আমি অনেক খরচা টরচা করতে পারবো, খেলাধুলা জিনিসপত্র কিনতে পারবো, ব্যাট ট্যাট বট বল যা কিছুই হোক খরচা করতে পারবো। তো তোমরা লোভে বলো বা ওইখান থেকেই একটা এম সৃষ্টি হয় যে মাধ্যমিকের মধ্যে ভালো রেজাল্ট করতে লাগবে। তো ক্লাস 9-এ আমি আমার বাড়ির পাশে টিউটার যিনি ছিলেন সেখানে তার কাছে যাই। তো
তো তিনি অনেক ভালো করে আমায় গাইড করে। মানে ১ম থেকে একটু যেহেতু নিজের মধ্যেই চেঞ্জ আসার লক্ষণ শুরু হয়েছে যে নিজের থেকে চেঞ্জ হওয়ার চেষ্টা করছিলাম। তো সেইজন্য মানে মানুষের চোখেও পড়ছিল যে হ্যাঁ, আমি চেঞ্জ হতে চাচ্ছি। আমার পরিবেশ থেকে বার হওয়ার চেষ্টা করছি। আমার একটু স্বপ্ন বড়। আমি সিরিয়াস পড়াশোনা নিয়ে। তো ক্লাস 9 এ আমার যে টিউটর ছিল, তো তিনি আমায় অনেক ভালো করে গাইড করেন। তো উনার নাম হলো রণয় কুমার দাস। তো ক্লাস 9 এ ভালোভাবে গাইড করার পর তারপরে ক্লাস 9 এ মোটামুটি অনেকটা এগিয়ে যাই, অনেক অ্যাডভান্স হই। তো ক্লাস 9 এ ওঠার পর তারপর ক্লাস 10 এ আসি। তো ক্লাস 10 এ তো মেইন টার্গেট যে পুরো বছর ভালো করে পড়াশোনা করার পর মাধ্যমিকে স্টার মার্কস তুলতেই লাগবে। তো মাধ্যমিকে মানে সারা বছর প্রিপারেশন নেওয়ার পর সমস্ত রকমের নিজেকে প্রিপেয়ার করার পর তারপর আমি দিয়ে গেলাম মাধ্যমিক এক্সাম। তো মাধ্যমিক এক্সাম দেওয়ার পর সব কিছু ঠিক ছিল। কিন্তু অঙ্ক পরীক্ষার দিন আমার অঙ্ক পরীক্ষাটা আমার মানে যেরকমটা ভেবেছিলাম সেরকম হয়নি। তো সেইজন্য মন অনেক খারাপ ছিল। ভেবেছিলাম যে স্টার পাবো না। তারপরে বাকি পরীক্ষাগুলো আবার ভালো হয়। তো সেই ক্ষেত্রে নাম্বারটা ব্যালেন্স হয়ে যায়। আর ফাইনালি মাধ্যমিকে গিয়ে আমি পাই হলো 529। তো 525 পেলে স্টার মার্কস। তো মাধ্যমিকে গিয়ে আমি 529 পাই। তো সেখানে আমার লাইফের ১ম স্বপ্ন যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। পড়াশোনার দিক দিয়ে ১ম স্বপ্ন পূরণ হয়। মাধ্যমিকে স্টার পাই। ব্যাস আর কি লাগে। তো মাধ্যমিকে স্টার পাওয়ার পর অপশন ছিল সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার বা আর্টস নিয়ে ভর্তি হওয়ার। তো তখন আমি ভাবি যে আ অত সায়েন্স নিয়ে পড়ে কি হবে? তবুও মানে লাস্টে ফ্যামিলি মানে থেকে বলল যে সায়েন্স নিয়ে একটু দেখে, কারণ এই পরিবেশের মধ্য থেকে মানে আমি যেই জায়গায় আছি সেই জায়গা থেকে ধরে নাও আমি একাই মাধ্যমিকে এত ভালো স্কোর করেছি। আর আমার আগে বা পরে এখনো পর্যন্ত সেরকম স্কোর কেউ করতে পারেনি। তো মাধ্যমিকে আমি পরে মাধ্যমিক দেওয়ার পর 11 এ আমি সায়েন্স নিয়ে কিছুদিন টিউশন যাওয়ার পর টিউশন বাদ দিয়ে দিই। ভাবলাম যে আর্টস নিয়েই পড়ি। তো হয়তো সেই সময়কার হিসাবে এটা আমার লাইফের সবচেয়ে খারাপ ডিসিশন। কারণ আর্টস নিয়ে ভর্তি হওয়ার পর আমি বিভিন্নভাবে দিকভ্রষ্ট হয়ে পড়ি। তো সেই দিকগুলো নিয়ে অত বেশি বলব না এখন। মানে তোমাদের মাথার মধ্যে যা কিছু আসতে পারে তোমার পুরোটাই ভেবে নাও যে হ্যাঁ, আমি কোন দিক দিয়ে দিকভ্রষ্ট হতে পারি। তো ভাবো মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটা এখন 11-12 এ এসে এতটাই দিকভ্রষ্ট হয়ে পড়েছে যে টিউশন যে আমার মাস্টার যে আমায় ধরে নাও ছোট থেকে দেখছে, ক্লাস 8, 9, 10 দেখলো, সে নিজেও অবাক যে এতটা ডাউনফল কিভাবে লাইফের মধ্যে কারো আসতে পারে হয়তো। তোমাদের বললে হয়তো তোমরা অবাক হবে, তোমরা ভাবতেও পারবে না যে বর্তমানে আমি যেরকম রয়েছি সেই লোকটাও কোনো এক সময় যে এমন সিচুয়েশন হয়েছিল আমার লাইফে যে আমি সুইসাইড করার কথাও ভেবেছিলাম। মানে বিভিন্ন দিক দিয়ে আমি মানে ভাবতে পারিনি যে আমার লাইফটা এরকম হয়ে যাবে ক্লাস 11-12 এ। জাস্ট নতুন বড় হয়েছি 18-19 বছর, 18-19 ও হবে না, 17-18 এরকম বয়স হবে আমার। তো সেই সময়ে লাইফে এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে ভেবে পাচ্ছিলাম না কি করব। আর মানে আমার লাইফের ক্লাস 12 এবং তারপরের যে ১ বৎসর সেটা আমার লাইফের সবচেয়ে খারাপ পিরিয়ড ছিল। মানে এই সময় আমি লাইফে এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি নিজেও ভাবতে পারছিলাম না যে আমি মাধ্যমিকে জাস্ট মানে মাধ্যমিক সময়ে আমি এতটা অ্যাক্টিভ ছিলাম সব দিক দিয়ে। তো লাইফে সবচেয়ে খারাপ ফেজ গেছে। ওটা নিয়ে আমি তোমাদের মানে এই ভিডিওতে কখনো অত বলে বোঝাতে পারবো না। সেটার জন্য অত পুরো ডিটেইলসে ভিডিও বানাতে লাগবে। বাট এই ভিডিওতে আমি ওটা মেনশন মানে করতে চাচ্ছি না। আর সত্যি কথা বলতে যে হায়ার সেকেন্ডারি এবং তারপরের যে সময়টা, সেই সময়টা ডিপ্রেশনে যাওয়ার অনেক কারণ ছিল। মানে আমার লাইফে যদি আমি কোনোদিন বদনাম হয়ে থাকি, তো সেই সময়টা আমার লাইফের সবচেয়ে খারাপ। যেখানে ধরে নাও মাধ্যমিকে স্টার পাওয়া ছাত্র একটা পুরো এলাকার মধ্যে আমার একটা রেপুটেশন ছিল, সেটা সব মানে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। যে হ্যাঁ, 11-12 চলাকালীন আমার রেপুটেশন এতটা খারাপ হয়ে গেছিলো এলাকার মধ্যে, আমি নিজেও ভাবতে পারিনি যে কখনো এরকম সিচুয়েশন আমার লাইফে হবে। আর এখন থাকলো হলো কলেজের ব্যাপারটা। তো কলেজে আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ভর্তি হই। ১ম সেমিস্টার আমার ঠিক মতোই গিয়েছিল। মানে ইচ্ছা ছিল না, তবু অনলাইনে এক্সাম দেখে সব কিছু করতাম। তো ১ম সেমিস্টারে গেছিল। তো সেকেন্ড সেমিস্টার আসতে না আসতেই ভর্তি হওয়ার পর কলেজে আমি ভাবলাম যে না, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি পড়তে পারবো না। রাষ্ট্রবিজ্ঞানটা আমি কলেজে যেহেতু পড়ছি, তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে না পড়ে আমি ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই। কারণ ইংলিশটা আমার আগের থেকেই মানে ফেভারিট ছিল। ক্লাস 9-10 এর মধ্যে এতটা ইংলিশ পড়েছিলাম, 11এও পড়েছিলাম। তো তারপর ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হওয়ার জন্য সেই বছর ড্রপ দেই। তো তারপরের বছর আমি এবার অন্য একটা কলেজে ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হই। তো ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হওয়ার পর মানে কন্টিনিউ চলেছিল কিছুদিন, ধরে নাও মাসখানেকের মতো। বাট তার মধ্যে
আমি ভর্তি হয়েছিলাম হলো কোচিং। আমার লাইফের সবচেয়ে মানে লাইফ চেঞ্জিং যে ডিসিশন সেটা আমি ওই সময় নিয়েছিলাম কোচিং ভর্তি হয়ে। তো কোচিং ভর্তি হওয়ার পর ধীরে ধীরে ডিপ্রেশন থেকেও বার হচ্ছিলাম। আর কোচিং ভর্তি হওয়ার পর আমি একটু সিরিয়াস হই চাকরি বাকরির ব্যাপারে, মানে এতটাও না যে আমি চাকরি করবই, জাস্ট কোচিং ভর্তি হচ্ছিলাম একটু বাড়ির লোককেও খুশি করার জন্য আর একটু এইসবের ডিপ্রেশন থেকে বার হওয়ার জন্য। তো কোচিং ভর্তি হওয়ার পর তারপর কোচিং যাচ্ছিলাম। তারপর কোচিংয়ে পড়াটা না মানে যারা কোচিং পড়ো তারা বুঝতে পারবে যে স্কুল লাইফের যে পড়াশোনা সেইটার থেকে অনেকটা আলাদা। তো কোচিংয়ের পড়ার মধ্যে আমার ম্যাথ অনেক ভালো লেগেছিলো, ম্যাথ করছিলাম তো ম্যাথও ভালো লাগতো, জিআইও ভালো লাগতো, জিকেও মোটামুটি পড়তাম অল্প অল্প, বেশি না। তো সব কিছুই ভালো লাগছিলো আমার পড়াশোনা, মানে কোচিংটাই ভালো লাগছিলো। তো সেই সময় আমি ভাবি যে না, কোচিংটা এখন ভালো করে কন্টিনিউ করি, মানে কন্টিনিউ করি জাস্ট চাকরির জন্য না হলেও বাস্ট কোচিংটাই কন্টিনিউ করি। তো এইভাবেই চলছিল সেই সময়টা। তো ফাইনালি তারপর লাইফে ধরে নাম এক ডিপ্রেশন থেকে বার হতে না হতেই আর আমার লাইফের সবচেয়ে খারাপ জিনিসটা ঘটে। তো তোমাদের বলে হচ্ছে, মানে বলে হয়তো বোঝাতে পারবো না যে আমি কতটা, মানে আমি ভাবতে পারিনি যে আমার লাইফে এরকম আরও একটা খারাপ সময় আসবে। তো সব কিছু ঠিকঠাক চলছিল, আমার লাইফটা জাস্ট ডিপ্রেশন থেকে বার হয়ে দেয় না একটু নর্মাল রোডে ফিরে এসেছি। তো আমার ট্র্যাক ঠিক দিকে যাচ্ছিল, কিন্তু মানে সেই সময়টা তার আগে বলি আরেকটা জিনিস মিস করলাম আমি, যে আমি এয়ারফোর্সের এক্সাম দেই। আমি কলকাতায় গিয়েছিলাম আমার লাইফের সবচেয়ে প্রথম পরীক্ষা দেওয়ার জন্য। জাস্ট কোচিং ভর্তি হওয়ার মোটামুটি ধরে নাও 2 মাসের মাথায় আমি এয়ারফোর্সের এক্সাম দেওয়ার জন্য কলকাতা যাই। তো লাইফের প্রথম এক্সাম সেরকম প্রিপারেশনও ছিল না, বাট যতটুকু আমি মাধ্যমিক লেভেলে অঙ্ক টঙ্ক শিখেছিলাম তো সেটার জোরে গিয়েছিলাম ভরসা করে যে হ্যাঁ এটা দিয়ে কিছু একটা দিয়ে আসি। আর স্বপ্ন ছিল মানে এই পরীক্ষাটা ক্র্যাক করার কথা আমি ভাবিনি এয়ারফোর্সের। তো আমি ভেবেছিলাম যে জাস্ট কলকাতা যাব, আমার বাড়ি কুচবিহারে, কুচবিহার থেকে আমি কলকাতা যাব, কলকাতা ঘোরা হবে। আর ঘুরেছিলাম সত্যি কথা বলতে, আমরা যে কয়জন গিয়েছিলাম আমাদের এখান থেকে এয়ারফোর্সের এক্সাম দিতে, তো সবাই আমরা কলকাতা খুব ভালো করেই ঘুরি, মোটামুটি 3-4টে জায়গা আমরা ঘুরি। কলকাতার মধ্যে আমি ঘুরেছিলাম হলো নিউ টাউনের যে ইকো পার্ক রয়েছে সেটা আমি ঘুরেছিলাম, তো সেটাও একটা ভালো দিন ছিল। বাট এয়ারফোর্সের এক্সাম আমার ক্র্যাক করা অতটাও যে লক্ষ্য ছিল সেরকম না। তো এয়ারফোর্সের এক্সাম দিই, তারপর বাড়ি আসি। তারপরে জাস্ট নর্মালি চলছিল, লাইফের প্রথম চাকরির পরীক্ষা দিয়ে আসলাম, রেজাল্ট আসলো, রেজাল্টটাও একটা অ্যাভারেজ এসেছিলো, বলতে গেলে 50-এর মধ্যে 17 পেয়েছিলাম। তো মানে বিলো অ্যাভারেজ বলতেও পারো তোমরা। তো তারপর ধরে নাও সব কিছু ঠিক চলছিল। তারপর বাড়ির ধরে নাও আমার ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়েছিল সেই সময়। আমার ধরে নাও আমার মার আর যে মা রয়েছে, তো মার পেটে টিউমার হয়েছিল। তো টিউমারের অপারেশন, সেই জায়গায় ধরে নাও আর একটা ধাক্কা খেয়েছিলাম। তো মার টিউমারের অপারেশন হওয়ার পর, তো সেই সময় মানে জাস্ট ধাক্কাটা খাওয়ার পর ধরে নাও আরও কিছুদিন পর, মানে ধাক্কাটা খাওয়ার পর ধরে নাও রিকাভার হবো। তো সেই সময়ে মোটামুটি বছর না ঘুরতেই আমার লাইফের সবচেয়ে বড় ধাক্কা, যে আমার ধরে নাও সত্যি কথা বলতে যে এটা আমি হয়তো আগে কখনো মেনশন করিনি, বাট আমার আশেপাশে যারা রয়েছে তারা জানে যে হ্যাঁ কী বিষয়টা। তো মার ধরে নাও টিউমারের অপারেশন হতে না হতেই কিছুদিন পর মানে আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। তো ছেড়ে চলে যায় এটা নিয়েও বেশি ডিটেলসে যাচ্ছি না। তো ব্যাপারটা হলো আমাদের ছেড়ে চলে যায়। তো জাস্ট আমি তোমাদের হালকা করে বলছি, আর এর ভিতরের কাহিনী অনেক বড় কাহিনী, এগুলো জাস্ট নর্মাল ভিডিওতে কোনোদিনও ডিসক্রাইব করা যাবে না। আর এখনও মনে হয় না যে আমি সেই পর্যায়ে রয়েছি যে এগুলো নিয়ে আমি এত ওপেনলি ডিসকাস করব। বাট তো বললাম যে হ্যাঁ এরকম হয়েছিল। তো আমার লাইফের সবচেয়ে খারাপ সময় সেই সময়টা ছিল। আমি কখনো ভাবিনি যে এরকম হবে, এরকম দিন আবার আমার লাইফে আসবে। জাস্ট প্রথমবার ধাক্কা খেয়ে ট্র্যাকে ফিরে আসার পর আর একবার ধাক্কা খেলাম মার অপারেশনের সময়। তারপরে ওটার থেকে কোনো রকমের ট্র্যাকে আসার চেষ্টা করছিলাম, তার আগেই আরও একটা বড় ধাক্কা খেয়ে নিলাম। তো আমাদের জন্য যে মাথার উপর থেকে হাত, সেই হাতটা যেন চলে গেছে এরকম ব্যাপারটা। তো আমাদের বাবা যেন আমাদের সাথে থাকে না, এখনও থাকে না, ব্যাপারটা হলো। তো এরও অনেক কারণ রয়েছে। আর ধরে নাও সেই সময় আমার লাইফের এমন একটা ফেজ ছিল যে আমি মানে ভেবে পাচ্ছিলাম না যে কী করব। আমরা 2 ভাই 1 বোন, হ্যাঁ। তো আমি যতক্ষণে আমি কলেজ টলেজ বা কোচিংয়ে প্রিপারেশন নিয়েছিলাম সেই সময় ভাইও আমার সাথে মোটামুটি 1-1.5 মাসের মতো কোচিং গিয়েছিল। তো তারপর সে কোচিং বাদ দেয়, সে আমাদের আমাদের কাঠের ব্যবসা করে। তো ভাই আমার কাঠের ব্যবসা করছে, তখন থেকেই কাঠের ব্যবসাই করতো। ও পড়াশোনার মধ্যে অতটা ইন্টারেস্ট ছিল না সত্যি কথা বলতে, তো সেই জন্য ও
তো সেই জন্য ও কাঠের ব্যবসা শুরু করে দেয়। তো কাঠের ব্যবসা করছিল। আর সেই সময়টা আমি মানে এতটা ডিপ্রেশনে ছিলাম যে আমার একটা বোন রয়েছে ছোট, তো সেই ছোট বোনকে নিয়েও চিন্তা, প্লাস মাকে নিয়েও চিন্তা। সেই সময় মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে লাইফে কতটা খারাপ সময় মানুষের যায়। আমি কখনো চাবো না যে আমার যে কোনো যে যদি শত্রু থেকে থাকে, শত্রু তো আমার এমনি নেই কোনো। আর যদি থেকেও থাকে আমি কখনো চাবো না যে ওর লাইফেও এরকম কোনো সময় আসুক, এরকম পিরিয়ড কারো লাইফে আসুক। তো সেই সময় এতটা ডিপ্রেশনে আমি গেছিলাম যে আমি নিজে ভেবে পারছিলাম না। আমি সেই সময় সত্যি কথা বলতে আমি স্মোকিং করাও শুরু করে দেই। এটা সত্যি, এটা বাস্তব, আমি কখনো অস্বীকার করবো না। আমি মানে সেই সময় আমি এতটা মানে ওই সময়টার কথা আমি মানে ভেবে পাচ্ছি না যে কিরম করে আমি তোমাদের বোঝাবো। তো সেই সময়টা মানে সেই জায়গা থেকে আমি দেখো প্রথমত বাবা চলে গেল, তারপর আমার নিজের প্রিপারেশন আমি শুরু করি। একটু মানে ভাবনা চিন্তা আসে যে এখন বোন রয়েছে, মা রয়েছে, ভাই তো ব্যবসা করছে, ভাইয়ের ধরে না ও সামলে নেবে, ওর অতটা টেনশন ছিল না, কিন্তু মা বোন এদের কি হবে। আর তো পরে আমি বাড়িতে টিউশন পড়ানো শুরু করে দেই। ভাবছিলাম যে আহ, মানে কোনো রকম যাচ্ছে দিন, তো আমি টিউশন পড়ানো স্টার্ট করে দেই, কোচিং পড়ানো স্টার্ট করে দেই বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের আমাদের পাড়ার। তো ওদের কোচিং পড়ানো স্টার্ট করে দেই। তো সেই সময় ভাবো আমার নিজের লাইফেই এত প্রবলেম চলছে, নিজের ফিউচারে কী হবে সেটা নিয়ে ভাবছিলাম না। মানে নিজের ফিউচার কী হবে সেটা আমি মানে ভাবলেও আমার মাথার মধ্যে আসলো না, জাস্ট ব্ল্যাঙ্ক, পুরোটাই ব্ল্যাঙ্ক, কোনো আইডিয়া নেই, কোনো কিছু নেই ফিউচার নিয়ে। তো সেই সময় আমি বাচ্চাদের টিউশন পড়ানো স্টার্ট করে দেই, 4-5টা বাচ্চাকে পড়াতাম, 1-2 জনের বাড়ি গিয়ে পড়াতাম। জাস্ট আমি কোনো দিনও আমার লাইফে এসব করিনি যে টিউশন পড়াবো, কখনো ভাবিনি। জাস্ট নর্মালি আমার লাইফ মানে কি, আমার ধীরে ধীরে বড় হচ্ছিলাম। তো বড় হওয়ার যে সময়টা, সেই সময়টার মধ্যে যদি এরকম হয় তাহলে তো বুঝতেই পারছো তোমরা। তো তারপর টিউশন পড়ানো স্টার্ট করি। তো সেই সময় কিছুদিন মোটামুটি কয়েক মাসের মতো টিউশন পড়ানোর পর, 2-3 মাস টিউশন পড়ানোর পর কোচিংও সাইড বাই সাইড চলছিল আমার, কোচিংও যাচ্ছিলাম। তো আশেপাশে ধরে নাও পুরো এলাকার লোক ধরে নাও আমাকে নিয়ে ধরে নাও উপহাস করতো যে আমার ধরে নাও লাইফে কিছু করতে পারছি না, এত মাধ্যমিকে স্টার পাওয়ার পর, হায়ার সেকেন্ডারিতেও স্টার পাওয়ার পর, তারপরে লাইফ এরম চলছে, মানে কোনো আইডিয়া নেই, বাড়ির মধ্যে এত প্রবলেম, ফ্যামিলি এত প্রবলেম। তো এগুলো নিয়ে ধরে নাও বন্ধু বান্ধব আমার, সত্যি কথা বলতে আমি আমার লাইফে সবচেয়ে ভালো ডিসিশন নিয়েছি, আমি হলো বন্ধু বান্ধবের সাথ ছেড়ে দিয়েছিলাম। সত্যি কথা এটা, আমার লাইফে আমার যে পুরনো বন্ধুগুলো ছিল ওগুলোর স্বাদ আমি ছেড়ে দিয়েছি। আমি সব বুঝতে পেরেছি যে ওরা কতটা সেলফিশ বা কতটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার বন্ধু বান্ধব আমার সাথে ধরে নাও এতটা ধোঁকাধাড়ি করেছে। তো লাইফে অনেক খারাপ ভাই সময় গেছে আমার। আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে একটা লোকের উপর দিয়ে আমি জাস্ট মানে এত কিছু গেছে আমার লাইফে। তো বন্ধু বান্ধবও আমি ছেড়ে দিয়েছি যখন বুঝতে পেরেছিলাম যে এদের ধরে নাও এরা আমার নিয়ে উপহাস করছে, এরা আলাদা নজরে দেখছে, বা এরা ধরে নাও আমার কোনো পাশে থাকবে না। আমি বুঝতে পেরেছিলাম নিজের থেকেই, মানুষের বোঝা যায় যে হ্যাঁ একটা সময় ধরে নাও কারো আগের ব্যবহার আর পরের ব্যবহার চেঞ্জ হলে পুরোটাই বোঝা যায়। তো বন্ধু বান্ধবও যখন দেখছিল আমার কাছে টাকা নেই, আমি কিছু করছি না, আমার ফ্যামিলি ধরে নাও সাপোর্ট করছে না, আমার বাড়িতে গার্জিয়ান নেই, তো বন্ধু বান্ধবও ধরে নাও নিজের ব্যবহার বদলানো শুরু করেছে। বন্ধু বান্ধব ধরে নাও ওরা একাই একাই ঘুরতে যেত, আমাকে কখনো বলতো না, কল করতো না, কোথাও নিয়েও যেত না। তো আমি বুঝতে পেরেছিলাম যে না, বন্ধু বান্ধবের ভাষা থাকলে হবে না। এগুলো সত্যি সত্যি সবাই বলে যে বন্ধু বান্ধব স্কুল লাইফ পর্যন্তই চলে, স্কুল লাইফের পর গিয়ে কোনো বন্ধু বান্ধব আর কাজে আসে না, ওরা আলাদাই হয়ে যায়। খুব কম বন্ধু বান্ধবী যেন সত্যিকারের বন্ধু বান্ধব থাকে, তারা লাইফে বাকি লাইফটাও থাকে, কিন্তু স্কুল লাইফের বন্ধু বান্ধব স্কুল লাইফ পর্যন্তই চলে। তো তারপরে এত সব প্রবলেমের মধ্যে টিউশন পড়াচ্ছিলাম, নিজের ফিউচার নিয়ে টেনশন, মা বোনকে নিয়ে টেনশন, এত ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি জাস্ট মানে কীভাবে যে আমার দিনগুলো যেত সেই সময় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমি ডিসিশন নেই যে না, এখন নিজের চাকরি পড়াও বাদ, নিজের পড়াশোনা করে কিছু হবে না। আমি আগেই কলেজ বাদ দিয়ে দিয়েছিলাম, কলেজ বাদ দিয়ে মানে এই সময়টায় আমি কলেজ বাদ দিয়ে দিই। আমি ভাবি যে না, এত কলেজ আমার জাস্ট ফার্স্ট
ইয়ারে ভর্তি হয়েছি নতুন করে ইংলিশ অনার্স নিয়ে। তো কলেজ যদি আমি পড়ি ৩ বছর কলেজ পড়তে লাগবে। ৩ বছর কলেজ পড়ার পর যদি আমি কলেজ পড়ে কোনো রেজাল্টটা দিয়ে কোনো চাকরি না পাই, তো আমার কী হবে? সেটা নিয়ে আমি কি মানে কাউকে কিছু বোঝানোর মতো বা কাউকে এটা দেখিয়ে কিছু পাবো কাজ-টাজ এরকম কোনো কিছু ছিল না। তো কলেজ পড়েও তাহলে আমার লাইফ মানে আমার যে সিচুয়েশন সেই সিচুয়েশনের মধ্যে কলেজ পড়াটা জাস্ট একটা কি বলবো মানে বিলাসিতা। সত্যি কথা বলতে একটা বিলাসিতা জিনিস এটা যে কলেজ সেই সময় আমি পড়বো সেই পরিস্থিতিতে। তো কলেজ বাদ দিয়ে দেই, কোচিংয়ের মধ্যেই ফোকাস করেছিলাম। কিন্তু কোচিংটাও লাস্টে বাদ দিয়ে দেই। সবকিছু বাদ দিয়ে আমি যাই হলো আমার পাড়ার একটা ভাই রয়েছে। তো ওর একটা বন্ধু কলকাতাতে কাজ করতো। সেটা অনেক বড় কাহিনী। কলকাতাতে কাজ করতো। তো আমার কাছে সেই খবর এসেছে যে কলকাতাতে কাজ রয়েছে। টাইপিং, কম্পিউটার টাইপিং বা লেখালেখি অফিসিয়াল কাজ। তো কুচবিহারের ছেলে আমি কলকাতায় যাই। কলকাতায় যাই আমি কাজ করার জন্য। বাড়ির তো মানে মা, বোন ওদের ধরে নাও একমাত্র ভরসা। ওরা ভাবতেও পারেনি যে কোনোদিন আমার লাইফে এরকম ডিসিশন আসবে। আমাদের ফ্যামিলি একদম খুব ভালো চলছিল। কিন্তু ওরাও কখনো ভাবেনি যে এরকম দিন আসবে আমার যে আমায় বাইরে যেতে লাগবে। আমায় যেতে লাগবে কলকাতা কাজ করতে তাও। তো তারপর উফ তো তারপর কলকাতায় যাই। বাড়ির সবাই মানে মা কান্না করছিল, বোনও অতটা বোঝে না তখন বা এখনও ওরাও মানে ছোটই রয়েছে বোন। তো মা কান্না করছিল, সবাই কান্না করছিল। আমার নিজেরও মানে একদম বুঝে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার ভেতরে কি চলছিল। যে আমি পড়াশোনা করে একটা ছেলে পড়াশোনা করছিলাম, সেই ছেলেটা আমি যাচ্ছি কলকাতায় কাজের জন্য। তো কলকাতায় আমি যাই, ট্রেনে করে কলকাতায় গেছিলাম। মোটামুটি ভোর ৫টার সময় আমি কলকাতায় পৌঁছাই। কলকাতার আমার যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেই জায়গায় পৌঁছাই। যেখানে আমার ভাইয়ের বন্ধুরা ছিল। মানে আমার পাড়ার একটা ভাই ছিল। তো ওর বন্ধুরা কলকাতায় থাকতো। মানে ও সূত্রে আমরা খবর পাই। তো কলকাতায় যাই। কলকাতায় যাওয়ার পর আমরা যেই রুমে ঢুকি, তো রুমটাও তোমরা মানে তোমাদের বলছি যে একটা জাস্ট ছোট্ট একটা রুম, বেশি বড় না। আমি যেই বর্তমানে যে আমাদের ঘরে রয়েছি তার ২ ভাগ করলে মাঝখান থেকে একটা ছোট রুম নেবে। সেই রুমের মধ্যে ফ্লোরের মধ্যে প্রায় ১৫ থেকে ১৬ জন শুয়ে রয়েছে। এটা পরের কথা। বাট আমি রুমটার মধ্যে এন্টার হব, সেই সময় আমি দেখি যে বাইরে প্রায় ৩০ জোড়ার মতো শু রয়েছে। ৩০-৩৫ জোড়া শু। সবার চপ্পল, জুতা যা রয়েছে সবকিছু রয়েছে। আর ৩০-৩৫ জোড়া শুয়ের ৩০-৩৫ রকমের গন্ধ। তো আমি ভেবে এসেছিলাম যে আরেক রকম যে কোনো অফিসিয়াল কাজ তো ভালো রুম-টুমই হবে সবকিছু। তো এটা ভেবেই বাড়ির থেকে বার হই। ওইখানে গিয়ে দেখি এরকম আমার সাথে ধরে নাও এক ধরনের স্ক্যাম হয়ে গেছে। আমাকে স্বপ্ন দেখিয়েছে একরকম আর আমার সাথে হলো আরেক রকম। তো ওইখানে রুমের মধ্যে জাস্ট পা দিয়ে এন্টার করব, দেখি এরকম জুতো-টুতো। তো ওগুলো দেখার পর তারপর রুমের ভেতর ঢুকে দেখি যে এরকম ১৫-১৬ জন শুয়ে রয়েছে। আর ওইখানে আমাদের শুতে বলল মাঝখানে মানে নিচে। ওটা দেখার পর আমি বুঝে গেছি যে আমি কত বড় ভুল ডিসিশন নিয়েছি। আমি বুঝতে পেরেছি যে বাইরে মানে বিদেশে ধরে নাও এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট, কলকাতা থেকে আমাদের বাড়ির মধ্যে অনেক বড় গ্যাপ। ১৪-১৫ ঘন্টা ট্রেন জার্নি করতে লাগে। তো বিদেশে গিয়ে ধরে নাও এই ধরনের কাজ করাটা কতটা মানে চাপের। তো সেই সময় আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমি ভেবেছিলাম যে এই কাজটা যদি আমি পেতাম তাহলে হয়তো আমার মাসে ১৫-২০ হাজার টাকা আসতো। আমি খবর পেয়েছিলাম যে ১৫,০০০ টাকার মতো দিচ্ছে। তো সেই কাজটা যদি আমি সেই সময় মানে করতাম তাহলে তো আজকে এই পজিশনে থাকতামই না। প্লাস ওই সময় আমি পারতামও না। আমি নিজেও ভাবতে পারিনি যে এইরকম ধোঁকাধড়ি হবে আমার সাথে। তো ভোর ৫টার সময় কলকাতায় ওই রুমে পৌঁছানোর পর তারপর রিটার্ন ট্রেনে আমি টিকিট কাটি হলো ৯টার দিকে। ১১টার দিকে আমি রিটার্ন ট্রেনে উঠে ১১টা হবে। হ্যাঁ, ১১টার দিকেই হবে হয়তো। ১১টা, হ্যাঁ, ১১টার দিকেই আমি রিটার্ন ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। কলকাতায় বাড়ি। সব কাজ-টাজ সব বাদ। সব স্বপ্ন বাদ। মানে আমার মাও বুঝতে পেরেছিল যে হ্যাঁ, আমি পারবো না। মা তো যেন পুরো মন-টন খারাপ। আমাকে কল করে কান্না-টান্না করছিল। তো কলকাতা থেকে রিটার্ন ট্রেনে বাড়ি আসি। সেই সময় বাড়ি আসি, ভোর ৬টার দিকে নামি। আমাদের বাড়ির পাশে স্টেশন ছিল। তো এখানে নামি। তো এখানে নামার পর তারপর বাড়ি আসি। তারপর আমি বুঝতে পারি যে না, এই ধরনের কাজ আমার দ্বারা হবে না। পড়াশোনাই একমাত্র অস্ত্র ছিল আমার। সেটাই করতে লাগবে। এটা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। তো বাড়ি এসে আমি আবার টিউশন পড়ানোই স্টার্ট করি। ছাত্রগুলো ছিল। তো মাঝখানে যেন ১ দিনের গ্যাপ গেছে, ৩ দিনের গ্যাপ গেছে। তো ওদের কোনো যায় আসতো না। তো তারপর সব ছাত্র আবার আসা শুরু করে বাড়িতে। আবার ছাত্রগুলোকে পড়ানো স্টার্ট করি। মোটামুটি ২ মাসের মতন পড়াই। আর মাঝখানে ভাবছিলাম যে না,
এই কোচিংটা যদি মানে আমি বাসাতে যদি এরকম টিউশন পড়াই, তো এরকম টিউশন পড়ানোর পর আমি নিজের মানে ভবিষ্যতে কিছু করতে পারবো না, শুধু ওদের টিউশন পড়ানো এটাই জাস্ট। ওদের টিউশন পড়িয়ে আমার মানে বাকি জীবনটা তো চলবেই না। তো আমার লাইফে যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেটাও হবে না। তো আমি সাইড বাই সাইড আমি কাজও খুঁজছিলাম সেই সময়। আমি ভাবছিলাম যে প্রথমে লেবারি কাজ করব, ভুটান যাব, জয়গা যাব, হায়দ্রাবাদ যাব, এগুলো যে আমি লেবারি কাজ করব, রাজমিস্ত্রি কাজ করব, এগুলার কাজ করব আমি। তো ঠিকাদারের যারা জানো এসব কাজ, তো ঠিকাদারের সাথে আলাপ করব। মাঝখানে এক দুজনের সাথে আলাপও করেছিলাম সেই সময়, যে ভেবেছিলাম যে না এখান থেকে জিরো থেকে শুরু করব, ধীরে ধীরে বড় মানে আরও বড় জায়গায় পৌঁছাবো। কিন্তু একটু সময় না যেতে যেতে সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ওগুলো ভাবলাম যে না, এগুলো করার জন্য টাকার দরকার, সেই টাকা আমার কাছে নেই। তো আমি বাইরে গিয়ে কাজ করব, ঠিক আছে, এগুলো জানি না স্বপ্ন পূরণ হবে কি হবে না। বাকি জীবনটা যদি এই কাজটাই করে যেতে লাগে তাহলে তার হবে না, কারণ এতটুকু বুদ্ধি আমার মধ্যে ছিল, এতটুকু উপস্থিত বুদ্ধি ছিল, এতটুকু ভাবনা চিন্তা করার ছিল যে হ্যাঁ এটা আমার দ্বারা হবে না। তো মোটামুটি 2 মাস কোচিং বাচ্চাদের টিউশন পড়ানোর পর ওদের টিউশন পড়ানো বন্ধ করে দিই। তখন আমি জাস্ট কোচিং কোচিং পড়ানো স্টার্ট করি, মানে সরি কোচিংয়ে যাওয়া স্টার্ট করি আমি, আবার রিস্টার্ট করি। তো কোচিংয়ে যাওয়া রিস্টার্ট করলাম। তারপরে ধরে নাও সিরিয়াসে বাড়িতে, আগে সিরিয়াসে পড়তাম না, শুধু পড়তাম যে হ্যাঁ বাড়ির সবাই খুশি হবে। কিন্তু তারপরে ধরে নাও সিরিয়াসে এই লেভেলে পড়াশোনা শুরু করি, তোমরা বিশ্বাস করবে না যে আমি আমার অঙ্ক পুরো সুবির দাসের বই পড়তাম। অঙ্ক সুবির দাস, যারা চাকরির পরীক্ষা পড়ো তারা জানো সুবির দাসের বই রয়েছে, সেই সুবির দাসের বই আমি 3 মাসের মধ্যে পুরো বইটা আমি কভার করে দিই, পুরো আবার রিভাইজও করি। সবচেয়ে ভালো ভালো মানে সবচেয়ে ভালো জিনিস কি, আমার সব কিছু মাথার মধ্যে ঢুকে। তখন আমি ধরে নাও মন দিয়ে পড়াশোনা শুরু করছিলাম, সারাদিন বই পড়তাম। ভেবেছিলাম যে না এইবার মাথার মধ্যে ধরে নাও রুমাল বেঁধে নিয়েছি, গামছা বেঁধে নিয়েছি, এবার এই পার না হলে ওই পার। তো মাঝখানে আরও অনেক পরীক্ষা দিয়েছি, বাট সেই পরীক্ষাগুলোর কথা বাদ দিলাম, সেগুলো ধরে নাও আরও আগে দিয়েছি, পরেও দিয়েছি এক দুটো। কিন্তু লাস্ট পরীক্ষা দিয়েছিলাম কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশ পরীক্ষা দেওয়ার পর না আমি হাসানকে বলেছিলাম যে হাসান তুই দেখিস এইবার কলকাতা পুলিশের পরীক্ষা যদি খারাপ যায়, এবার যদি আমার মন ভাঙে, পাক্কা পরের বার রেকর্ড ভাঙবো, যেই পরীক্ষায় আসুক পাক্কা পরের বার রেকর্ড ভাঙবো, এটা হাসান জানে। তো কলকাতা পুলিশের পরীক্ষা গেল, রেজাল্ট কোনো রকম আসতো, কারণ ততটা পড়তাম না, না শুধু অঙ্ক দিয়ে আর কিছু তো হবে না না। তো তারপরে ধরেন কলকাতা পুলিশের পরীক্ষা টরীক্ষা দিলাম। তো তারপরে আমার লাইফে আসে হলো সেই টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট আমার লাইফটাই পুরো চেঞ্জ করে দেয়। মানে পুরো লাইফ আমার ধরে নাও যেটা মানে একদম ডাউনফল, মানে আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলো আমার লাইফের যে গ্রাফ, সেই গ্রাফটাকে এক ঝটকায় উপরে উঠিয়ে দেয়। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমার পিয়া। তো সেই সময় মানে যেই সময় এত কিছু আমার লাইফে হয়ে গেছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, সেই সময় আমার লাইফে আসে হলো পিয়া। তো পিয়া আমার লাইফে আসে, আমাদের রিলেশন চলে অনেক দিন। এখন সব কিছু ঠিকঠাক চলছিল। তো তোমাদের বলে বলে বোঝাতে পারবো না যে আমার লাইফে এটা কত বড় টার্নিং পয়েন্ট। আমার লাইফ ধরে নাও যেটা মাটির নিচে চলে গেছিলো, আমি এই ভাবছিলাম না যে আমি কীভাবে বার হবো এই সিচুয়েশন থেকে। আমার মানে এত টেনশন, এত ডিপ্রেশন, সেই জায়গায় আমার লাইফে পিয়া আসার পর সিরিয়াসলি যে একদম আমার নদী উল্টো দিকে শুরু হয়ে গেছে। মানে যেদিকে ধরে যাচ্ছিলো সেই দিক থেকে টার্নিং নিয়ে নিচ্ছে একবারে, একদম ধরে নাও জমিন আসমানের ফারাক। তো পিয়া আমার লাইফে আসলো, চললো আমাদের রিলেশন, সব কিছু ঠিকঠাক চলছিল, কোচিংও পড়ছিলাম। তারপর আমি অগ্নিবীরের এক্সামে পাস হয়েছিলাম, অগ্নিবীরের এক্সাম দিয়েছিলাম, অগ্নিবীরের এক্সামও পাস করেছিলাম। মাঠে মানে রানের জন্য নাম এসেছে, র্যালিতে যাওয়ার জন্য প্র্যাকটিসও করেছিলাম, খুব প্র্যাকটিস করেছি। 6 মাসের মতো প্র্যাকটিস করেছিলাম, প্রায় 4 মাস 6 মাসের মতো প্র্যাকটিস করেছিলাম। কিন্তু সব কিছু ঠিক চলছিল, কিন্তু মানে চাকরির পরীক্ষারও প্রিপারেশান ধরো ঠিকঠাকই চলছিল। অগ্নিবীরের প্রিপারেশনও নিয়েছিলাম, অগ্নিবীরের রানের প্রিপারেশান নিচ্ছি, ডেলি রান করছি মাঠে গিয়ে সিরিয়াস হয়ে। তো তারপর সব কিছু ঠিকঠাক চলছিল, জাস্ট ধরে নাও গ্রাফ উপরে উঠছিল, মানে এরকম উপরে ওঠার পর তারপরে এদিকে লেভেলে যাচ্ছিলো উপরে। কিন্তু তারপরে পিয়াদের ধরে নাও বাড়িতে প্রবলেম মানে হয়, মানে কি ওর বাড়ির থেকে ওর বিয়ে ঠিক করার মানে এরকম সিচুয়েশন হয় যে ওর বিয়ে দেবে। তো পিয়া বড় হয়ে গেছিলো, 18 বছর হয়ে গেছিলো ওর। তো বিয়া দেবে সেই সময়, ছেলে টেলে দেখছিলো, অনেক চাকরিজীবী ছেলে দেখছিলো, সিআরপিএফ বিএসএফ সবাইকে দেখছিলো। আর
পিয়ার ধরে নাও যে লাইফস্টাইল, আমার লাইফস্টাইল প্রায় বলতে গেলে হিউজ গ্যাপ, মানে আপসাইড ডাউন এরকম হয় না ব্যাপারটা, উপর নিচ এরকম গ্যাপ। তো ওর জন্য ছেলে দেখছিল, তো ছেলে দেখতে আসছিল সেই সময় ধরে নাও আমি আরও মানে যে লাইফটা চলছিল সেই ধরে নাও ওইখানে একটা পয়েন্ট আসলো, একটা ব্যারিকেড আসলো যে হ্যাঁ একটু থাম, আরও ধাক্কা রয়েছে তোর জন্য। তো সেই সময় আমার কাছে কোনো অপশন ছিল না, কারণ ধরে না আমার বাবা আমাদের সাথে থাকে না, আমাদের ফ্যামিলির সাথে ধরে নাও আমাদের সাথে থাকে না। তো আমার সাথে মানে আমার মতন প্লাস একটা বেকার ছেলে সেটা মানা যায়, কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো না, বা ধরে নাও বাবা থাকে না আমাদের সাথে। তো সেই সময়টায় তো সেই সময়টায় একটা ধরে নাও এরকম একটা ছেলেকে, হ্যাঁ, কোন লোকটাই মেয়ে দেবে এটা আমি বুঝতে পেরেছি। আর আমি এটা মানে এটা স্বাভাবিক ব্যাপার যে হ্যাঁ এরকম কাউকে দেবে না। মানুষ একবারের জন্য ছেলেরা বেকারত্ব ভুলে যেতে পারে, কিন্তু মানুষ এটা বলবে না যে হ্যাঁ ওর এখানে গেলে যদি যদি আমার মেয়ের সাথে সেম জিনিসটাই করে, তো এটা আমার মাথার মধ্যে ছিল। তো যখন দেখছিলাম না মানে কোনো অপশন নেই যখন দেখছিলাম, তো সেই সময় যেন প্রিয়া না ও রাজি হয়ে থাকে যে হ্যাঁ ও আমার সাথে ধরে নাও থাকার জন্য রেডি, ও আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে যাবে না, বা আমি ওকে ছাড়বো না। আমরা ধরে নাও সব কিছু ঠিক নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নেই যে হ্যাঁ এরকম যে আমরা কখনো কাউকে ছেড়ে যাব না, এরকম অনেক কিছু হয়। তো প্রিয়াদের ধরে নাও অবস্থা অনেক ভালো ছিল, মানে অনেক ভালো ওদের অবস্থা। তো ওদের ফাইন্যান্সিয়াল দিক দিয়েও বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিয়েও সব কিছু ঠিক ছিল। তো সেই সময় আমাদের কাছে কোনো অপশনই ছিল না। তো তারপর আমরা যেটা কখনো ভাবিনি যে হ্যাঁ আমাদের আমরা পালিয়ে বিয়ে করব। আমরা সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাদের কাছে কোনো অপশনই নেই যে হ্যাঁ, কিন্তু আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। তো সেই সময় গিয়ে আমরা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেই, মানে কোনো অপশনই নেই আর। তো তখন আমিও ভেবেছিলাম যে হ্যাঁ অনেকের মান সম্মানের অনেক ক্ষয়ক্ষতি হবে, অনেক প্রবলেম হবে, মানুষের একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে পুরো সমাজের কাছে। আমি অনেক কিছু জানতাম, আমি তো এতটুকু ম্যাচিউর ছিলাম, কিন্তু অপশন তো কোনো ছিল না। তো সেই জায়গায় আমরা আগে যে সবচেয়ে বড় ডিসিশন সেটা নেই, আমরা লাভ ম্যারেজ করি। আমরা বাইরে গিয়ে মোটামুটি 1.5-2 মাসের মতো থাকি। ওইখানে ধরুন আমরা বিয়ে টিয়ে করে নিই। বিয়ের মানে কি সেই রকম লেভেলে কিছু না, জাস্ট ধরে নাও হ্যাঁ যে একটা কাপল হিসেবে আমরা থাকতে পারি সেই জিনিসটা ঠিক করে রেখেছিলাম। তো তোমরা বলতে পারো না যে হ্যাঁ আমাদের অনেক কিছু এখনো বাকি রয়েছে, অনেক কিছু করা। তো সেগুলো আমরা ভেবেছি যে হ্যাঁ আমরা কখনো লাইফে সাকসেস যদি আমি পাই, প্রিয়া আর আমার এটা আগে থেকেই কথা যে হ্যাঁ আমরা লাইফে যদি কখনো সাকসেস পাই, বা আমরা যদি কোনো দিনও লাইফে বড় কিছু করতে পারি, তখন আমরা আমাদের সব কিছু অনেক আনুষ্ঠানিকভাবে করতে পারবো, তখন অপশন মানে আমাদের থাকবে। কিন্তু সেই সময়টার মধ্যে পরে আমরা বিয়ে করি। তো তারপর আমার মাথার মধ্যে যেন একটা ছিল যে হ্যাঁ এসএসসি জিডির এক্সাম রয়েছে, আর আমার প্রিপারেশন অঙ্ক টঙ্ক ঠিকঠাক ছিল। আমি মানে ওইখানে আমার বই খাতাও ছিল আমার কাছে, ম্যানেজ করেছিলাম আমি কোনো রকমে। কিন্তু ওইখানে ধরে নাও এত টেনশন যে হ্যাঁ বাড়ির লোক কি মানবে না, কখনো কোনো দিনও, বা বিয়ে করলাম এখন কীরকম করে সংসার চলবে। তো এরকম অনেক টেনশন ছিল। তো সব কিছুর পর নাও মানে আরও প্রবলেম ছিল অনেক। তো নাও ওদের বাড়ির থেকে অনেক প্রবলেম হয়েছিল, আমাদের বাড়ির থেকে মানে মোট কথা অনেক বড় প্রবলেম হয়েছিল। তো সব কিছুর পর তোমাদের জাস্ট আমি শুধু বলছি স্টোরিটা, তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এক একটার ইম্প্যাক্ট কতটা ছিল সেই সময়। জাস্ট তোমরা এখন বুঝতে পারবে না, কারণ আমি সেইভাবে খুলে কোনো কিছু বলছি না। তো তারপর ধরে নাও এসএসসি জিডির এক্সাম থাকে আমার সামনে। তো এসএসসি জিডির এক্সাম ছিল। তো এত কিছু হওয়ার পর আমি ভেবেছিলাম যে হ্যাঁ এটাই আমার লাইফের লাস্ট যে সুযোগ। বিয়ে করেছি, বউকে খাওয়াতে লাগবে, বাড়িতে মা বোন রয়েছে, এদের টেনশন। তো বিয়ে করেছিলাম মানে এখন তো নিজেকে প্রমাণ করতেই লাগবে যে হ্যাঁ আমি সেরকম কোনো একদম খারাপ পরিবার, মানে খারাপ কি মানে একদম খারাপ যে কোনো স্টুডেন্ট ছিলাম যে কোনোদিন আমার লাইফে কিচ্ছু হবে না, এরকম কিচ্ছু ছিল না। বিয়ে করেছিলাম, এখন সবার সামনে মানে এটা কি প্রেজেন্ট করার দরকার ছিল যে হ্যাঁ আমার মধ্যে কতটুকু মানে কত কিছু রয়েছে, যে হ্যাঁ আমি যেটা কাজে লাগাতে পারবো। বা আমার যতটুকু ধরনের পালিয়ে বিয়ে করেছি, তো যতটুকু মান সম্মানের ক্ষয়ক্ষতি হয়েছে আমার নিজের,
বা আমি ফ্যামিলি বলছি না, আমার নিজে যতটুকু ধরে নাও সবার সামনে তো আমি আরও অনেকটা নিচে নেমেছি না। আর এমন একটা সমাজে থাকি যেখানে ধরে নাও একটা কমন ব্যাপার যে হ্যাঁ, মানুষ খারাপ চোখে দেখবেই যে হ্যাঁ, এরকম করে বিয়ে করেছে। তো আমি ভাবি যে হ্যাঁ, এখন লাস্ট অপশন, এই এক্সামটা আমায় ক্র্যাক করতেই লাগবে, কোনো অপশন নেই এর বাইরে। ডু অর ডাই সিচুয়েশন লাইফের। তো আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমি বাড়ি আসি। বাড়ি আসার পর মোটামুটি 5 দিন পর মনে হয়, 3 থেকে 5 দিন পর আমি হাসানের সাথে, আমার বন্ধু হাসানের সাথে আমি যাই ফর্ম ফিল আপ করতে। আমি আমার লাইফের ফার্স্ট টাইম এসএসসি জিডির এক্সাম, এসএসসি জিডির এক্সাম আমি কখনো আমার লাইফে দিইনি এর আগে। তো এসএসসি জিডির এক্সাম আমি দিতে যাই। তো এসএসসি জিডির এক্সামের ফর্ম ফিল আপ করি আমি। ফর্ম ফিল আপ করার পর জাস্ট একটাই কাজ, বাড়িতে আমি জানি আমি যেহেতু আর্মির জন্য রান করছিলাম, তো আর্মির রানটা আমি সেই সময় না করলেও আমি রান যেতে পারিনি। আর্মির রান ক্যান্সেল করে আর্মির রান বাদ দিয়ে আমি পিয়াকে নিয়ে গেছি। মানে আমাদের বিয়ে হয়েছে। আর্মির রান আমি ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে না, লাইফে মানে অনেক কিছু হারিয়েছি। তো এরপরেও যদি আমি এই চাকরিটার জন্য, চাকরি তো সেই সময় অনেক দরকার ছিল। মানে সিচুয়েশনটা এতটাই ছিল যে চাকরি ছাড়া কোনো অপশনই নেই। কোনো কাজ করতেই পারবো না। আমার বাকি ওরকম কোনো ট্যালেন্টও নেই যে আমি এরকম কাজ করবো। শরীরের মধ্যে যেন অতটাও নেই যে ছোটবেলা থেকে কাজ করে আসছি, এখনও কাজ করতে পারবো, এরকম কিচ্ছু নেই। তো চাকরির রানও আমি ছেড়ে দিই পিয়ার জন্য। পিয়াকে তবু আমার কাছে আমি রাখি। তবু আমরা একসাথে থাকি। আমরা কখনো আমাদের মানে ওইখানে কখনো আমাদের ভাঙ্গন হয় না। তো তারপর ধরে নাও আমার ভরসা ছিল যে এক্সামটা যদি আমি আমার বেস্ট দিতে পারি, এক্সামটা যদি আমি একটা ভালো স্কোর করতে পারি, তো আমি রান পাস করে নেব। আর মেডিকেলে ভাই কোনো লাইফে কোনো দিনও মেডিকেল দেয়নি, বাট ভরসা ছিল যে হ্যাঁ, আমার শরীরের উপর একটা ভরসা ছিল যে আমার শরীরের মধ্যে কোনো প্রবলেম নেই। আমি নিজে যতটুকু দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ, আমার একদম ফিট আমি। হাইট, ওয়েট কোনো কিছুই প্রবলেম ছিল না আমার। চেস্ট জাস্ট কোনো কিছুই প্রবলেম নেই। তো জাস্ট প্রবলেম ছিল একটাই যে হ্যাঁ, এক্সামটা ক্র্যাক করতে লাগবে। তো ভাবো, এত কিছুর পর যখন ডু অর ডাই সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনের মধ্যে আমি এক্সাম ক্র্যাক করার জন্য বাড়িতে প্রিপারেশন স্টার্ট করে দিই। মানে আমি পালিয়ে বিয়ে করার পর বাড়ি আসার 5 দিন পর ফর্ম ফিল আপ করার পর প্রিপারেশন স্টার্ট করি। হাতে সময় ছিল জানো কতদিন? 2.5 মাস, খুব বেশি হলে 2.5 মাসের মতো সময়। 2.5 মাসের প্রিপারেশন আমার মানে সময় ছিল। 2.5 মাসের মধ্যে একটা চাকরি, যে চাকরির পরীক্ষা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, লাইফে আমি একবারও ওই চাকরির পরীক্ষা দেইনি, সেই চাকরিটা আমার ক্র্যাক করতে লাগবে। তো সেই চাকরির প্রিপারেশন আমি স্টার্ট করি। কোনো আইডিয়া নেই, মানে কোনো ধরনের না সেরকম যে বলবে যে হ্যাঁ, এরকম হতে পারে, এরকম হতে পারে, কোনো আইডিয়া নেই। তো সেই সময় আমি বাড়ি আসি, বাড়ি এসে মোবাইলে অনেক কিছু খোঁজ খবর নেই। তো বন্ধু হাসান আগেরবার এক্সাম দিয়েছিল। তো আমার বন্ধুরা ও এক্সাম দিয়েছিল। তো ও একটু আমায় গাইড করেছিল। সত্যি কথা বলতে ভাই, আমি হাসানের আমার লাইফে জন্য ও জানে না যে আমার লাইফে ওর কতটা অবদান রয়েছে। আর ও ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আমার লাইফে অনেকটা ওর ভূমিকা রয়েছে আমার এই সাকসেসের পেছনে। এটা যদি হাসান এই ভিডিওটা দেখে তাহলে ও বুঝতে পারবে। বাট ও অনেক গাইড করে। কোচিং ভর্তি হই। কোচিং সময় ছিল মাত্র 2.5 মাস। কোচিংয়ে যেও আর কী হবে? কোচিংয়ে ধরে নাও যাই, রেগুলার যেরকম গিয়েছিলাম কোচিংয়ে যাই। তো ধরে নাও জাস্ট নতুন বিয়ে করেছি, হ্যাঁ, নতুন বিয়ে করার পর আমি মানে সেই সময়টা পাইনি যে ধরে নাও বাড়ির থেকে বার হবো, কোথাও ঘুরবো আশেপাশে, বাড়ির থেকে বার হবো কোথাও আশেপাশে ঘুরবো, সেই সময়টাও আমার ছিল না। জাস্ট টাইম ছিল হাতের মধ্যে 2.5 মাসের মতো। 12ই ডিসেম্বর ফর্ম ফিল আপ করি। 12ই ডিসেম্বর মানে ফর্ম ফিল আপ করেছিলাম, হ্যাঁ। 12ই ডিসেম্বর ফর্ম ফিল আপ করার পর আমি আর 2.5 মাসের মতো সময় ছিল আমার কাছে। এই সময়ের মধ্যে আমার করতেই লাগবে কিছু। এটাই আমার লাস্ট সুযোগ। কারণ এরপরে ধরে নাও একবার পরীক্ষা দেওয়ার পর ধরে নাও পরীক্ষা খারাপ গেল বা অন্য কিছু হলো, আমি নেক্সট টাইম কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ না পেতেও পারি আর। কারণ ফ্যামিলি আছে, বউ আছে। তো তারপর প্রিপারেশন স্টার্ট করি। সারাদিন বাড়িতে ধরে নাও সোফার মধ্যে, একটা সোফা রয়েছে ঘরের মধ্যে, সেই সোফার মধ্যে সারাদিন প্রিপারেশন নিতাম আমি। সারাদিন আমি বই পড়তাম, মানে যতক্ষণ সময় পেতাম, খাওয়া দাওয়া বাদ দিয়ে, স্নান করা বাদ দিয়ে, যত সময় পেতাম সব সময় আমি শুধু বই পড়তাম। পাড়ার লোক ভাবতো যে নতুন বিয়ে করেছে, বাড়ি থেকে বার হচ্ছে না, আর এমন কাজ করেছে যে বাড়ি থেকে বার হবে কীভাবে। তো পাড়ার লোক তো কেউ জানতো না, বা আশেপাশে যারা রয়েছে তারা কেউ জানতো না যে আমি এত বড় প্রিপারেশন নিচ্ছি। তো ওরা সবাই ভেবেছে যে আমি বিয়ে করেছি, আর এরকম করে বিয়ে করেছি যে আমার মতো ছেলে কখনো চাকরি পেতে পারে। এত কিছু হওয়ার পর কোনো চান্সই নেই আমার লাইফে মানে কিছু করার। তো সেই ধরনের
সোফার মধ্যে আমি প্রিপারেশন নিতাম। ওইখানে আমার ওই এই সোফার মধ্যেই আমার দিন থেকে রাত সব গেছে। একটা পরীক্ষার জন্য আমি প্রায় ১০০টার মতো বাড়িতে পরীক্ষা দেই। মক টেস্ট যেগুলোকে বলে, আমি বাড়িতে প্রায় ১০০টার মতো পরীক্ষা দেই। আর তার আর এত মক টেস্ট দেওয়ার পর এত প্রিপারেশন নেওয়ার পর মানে নিজের বেস্ট দেওয়ার পর এতদিন যার আমার মধ্যে ছিল, মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, হাই সেকেন্ডারি স্টার পেয়েছিলাম, এমনি তো পাইনি না, পড়াশোনা তো করেছিলাম। তো সেইগুলো আমি সব আমার কাজে লাগাই, আমার পড়াশোনা করার যে ক্ষমতা যতটুকু ছিল আমি সবটাই কাজে লাগাই। আর তারপর আসে হলো সেই দিন যেদিন আমি পরীক্ষা দিতে যাব। তো পরীক্ষা যেদিন দিতে যাব সেদিন তো ধরে নাও সবাই খুব ইমোশনাল। বাড়ির আমার ধরে নাও পিয়া, ওর লাস্ট ভরসা। আমি কিছু না মানে করতে না পারলে ধরে নাও ওর কাছেও কোনো অপশন নেই, এসেছে আমার সাথে, তো অনেক প্রবলেম হবে। আর ও আমার সাথে এসে মানে আমার এই পরিস্থিতির সাথে যে কতটা ও অ্যাডজাস্ট করেছিল, তো সেটা শুধু আমিই জানি এবং আমার বাড়ির লোক জানে, ও জানে এবং ওর বাড়ির লোক জানে। ওর বাড়ির লোকও হয়তো ভাবতে পারেনি যে কখনো পিয়া মানে ও যেরকম জায়গাতে এসেছে সেই জায়গাতে এসে এইরকম জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে পারে আমার সাথে, মানে আমার এই সিচুয়েশনের সাথে। তো তারপর পরীক্ষা দিতে যাই। তো মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় পিয়াও কান্না করছিল, মাও কান্না করছিল, সবাই কান্না করছিল যে হ্যাঁ এটা যেন আমাদের কাছে সেই টার্নিং পয়েন্ট হতে পারে, যে হ্যাঁ এই জায়গার থেকে ধরে নাও বাকিটা অনেক স্মুথ যাবে। তো তারপর পরীক্ষা আমি দেই, পরীক্ষা দিতে যাই। পরীক্ষা দিতে গেছিলাম। পরীক্ষা দিতে যাওয়ার সময় মানে সব মনে পড়ছিল যে হ্যাঁ এটা এতদিনের প্রিপারেশন এখন কাজে লাগাতেই লাগবে। ২.৫ মাসের মধ্যে একটা চাকরির পরীক্ষার সিলেবাস ক্র্যাক করা অনেক বড় ব্যাপার, তা আবার ফার্স্ট টাইম। এটা আমি নিজেই বলছি, তো আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল ভাই। তো চাকরির পরীক্ষার এক্সাম দিতে যাই, তো সেন্টারের সামনে যাওয়ার পর সেন্টারটা প্রথম দিন যে ঘুরে আসি, তারপরের দিন ওইখানে রুম নিয়েছিলাম, পরের দিন আমাদের এক্সাম। তো আমি গেছিলাম এবং আমার সাথে আর একজন গিয়েছিল, আমাদের বাড়ির পাশে একটা বন্ধু, মানে আমাদের এলাকা থেকে অল্প একটু দূরে। তো দুজনে যাই। তো পরীক্ষার হলে যাওয়ার আগের দিন রাত্রে যেখানে আমরা রুম নিয়েছিলাম সেই রুমের মধ্যে আমি একটা মানে মক টেস্ট দিই, মানে আর একটা নমুনা কোশ্চেন আমি পরীক্ষা দিই। তো সেই মক টেস্টের মধ্যে আমি আমার যে ১০০টা এতগুলো পরীক্ষা দিলাম বাড়িতে, ১০০টা পরীক্ষার মধ্যে সবচেয়ে বেস্ট স্কোর এসেছিলো আমার। তো তারপর আমি পরীক্ষা হলে এন্টার হই। একদম নর্মাল ছিলাম, যে হ্যাঁ আমি জানি, নিজের উপর কনফিডেন্স ছিল যে হ্যাঁ এতটা শিখে এসেছি যে হ্যাঁ পরীক্ষা আমি আরামসে ভালো স্কোর করবো একটা। আর আগের বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করছিলাম, তো একটা কনফিডেন্স এসে গেছিলো। তো পরীক্ষা হলে বসার পর পরীক্ষার টাইম স্টার্ট হলো। তো তারপর মানে পর পর প্রায় কোশ্চেন সব ঠিক হচ্ছিল, মানে সব উত্তর আমি পাচ্ছিলাম। সব ৬০ মিনিটের পরীক্ষা, ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা আমার শেষ। পর পর করে যেমনটা ভেবেছিলাম যে একটার পর একটা অ্যান্সার করবো, সেরকম একটার পর একটা অ্যান্সার করে যাচ্ছিলাম। কিছু কিছু প্রবলেম হচ্ছিল, বাট পুরো পরীক্ষাটা আমার মনের মতো গেছে। আমার লাইফের মধ্যে, আমার বাড়ির মধ্যে আমি যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট, প্লাস আমি আগে যে চাকরির পরীক্ষা দিয়েছি সেগুলোর মধ্যে আমার বেস্ট এক্সাম ছিল এটা। আমি ৮০টা কোশ্চেনের মধ্যে ৬৯টার মতন কোশ্চেন অ্যান্সার করি, আর সেখান থেকে কাটাকাটি করে মোটামুটি একটা ভালো স্কোর আসে, যে স্কোরটা মানে অনেক ভালো স্কোর। জাস্ট আমি তোমার এটা ভাবো যে আমি প্রথম দিন থেকে এতটুকু আমার মধ্যে কনফিডেন্স ছিল যে আমার নাম্বার নিয়ে কোনো প্রবলেমই হবে না। আমি এত নাম্বার পেয়েছি যে আমার এই নাম্বার দিয়ে যদি চাকরি না হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভ্যাকান্সি পূরণ হবে না, আমার এতটা কনফিডেন্স ছিল নিজের উপর। তো তারপর পরীক্ষা দিয়ে মানে বার হই, আর ভাই মনের মধ্যে একটা আলাদাই খুশি, মানে যে হ্যাঁ যেমনটা ভেবেছিলাম সেমন মানে তেমনটাই পরীক্ষা গেছে, মানে একটা আলাদাই খুশি। সবার প্রথমে পিয়াকে কল করলাম, পিয়াকে বললাম পরীক্ষা একদম খতরনাক হয়েছে। পিয়া বাড়িতে বললো, মাকে বললো, ভাই সবাই শুনলো। তো মানে সবাই বুঝতে পারলো যে হ্যাঁ পরীক্ষা আমার সব মানে শিপ ভালো গেছে, একদম খুব ভালো, যেটা বলাই যায় না। তো পরীক্ষা গেল, পরীক্ষা দিয়ে ওই দিন বাড়ি আসলাম। তো রাত্রে ভাই আমায় আনতে গেছিলো রাস্তায়, আমরা বাসে গেছিলাম, শিলিগুড়িতে পরীক্ষা হয়েছে। তো ভাই আনতে গেছিলো, আবার বাড়ি আসলাম, বাড়ি এসে সবাই খুব খুশি, ব্যাস খুশি গেল। তারপরের থেকেই আমার মাথার মধ্যে নেক্সট টার্গেট ছিল হলো রান। আমি জানি যে চাকরির পরীক্ষা যদি আমি রান পাস করি, বাস এটাই আমার ধাপ, এটাই আমার কষ্ট। পরীক্ষা হয় বাড়িতে প্রিপারেশন করেছিলাম, মানসিক দিক দিয়ে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন শুধু নিজের শারীরিক দিক দিয়ে, নিজের ফিজিক্যালি যদি আমি একটু স্ট্রং হতে পারি,
বাস আর কোনো প্রবলেমই নেই, আর কোনো চাপ নেই। তো চাকরির পরীক্ষার জন্য আমি রান স্টার্ট করে দেই। তার বেশি দিন না, ২১ তারিখ পরীক্ষা দিয়ে এসেছি, দেবে না, ফেব্রুয়ারির ২১ তারিখ পরীক্ষা দিলাম, ২৯ তারিখ থেকে আমি রান স্টার্ট করি। ২৯, হ্যাঁ, লিপ ইয়ার ছিল সেই সময়টা আমাদের, এই ২০২৪-এ, তো এটা লিপ ইয়ার ছিল। তো পরীক্ষা দেই ২৯শে ফেব্রুয়ারি, সরি, রান স্টার্ট করি ২৯শে ফেব্রুয়ারি থেকে। আমি এবং আমার সাথে, সাথে আরও কয়েকজন রান করছিল। আমি আগেও রান স্টার্ট করতাম, কিন্তু ধরে নাও আমার ১-২ জন যে রানিং পার্টনার ছিল, ওদের পরীক্ষাটা আমার ২-৩ দিন পরে হয়েছিল। তো সেজন্য ঠিক করে যে না, ওরাও আসুক, তারপর রান স্টার্ট করব। তো রান স্টার্ট করে দেই। রান স্টার্ট করে দেওয়ার পর আমি যতটা ভেবেছিলাম যে যতটা ইজিলি আমি রানটা ক্র্যাক করে নেব, ততটা আমার লাইফে ইজি চলছিল না। মানে রানটা ইজি চলছিল না আমার লাইফে। রান করি, রান অসুবিধা হচ্ছিল। ১ম এর দিকে একটু স্লো, স্লো রান করছিলাম, সেজন্য অসুবিধা হচ্ছিল। তারপর রানে অনেক প্রবলেম হচ্ছিল। রান করতে, করতে মোটামুটি ধরে নাও ৩ মাস পর ধরে নাও রানটা আমার আসে টাইমের মধ্যে। মোটামুটি ২.৫-৩ মাস পর আমি ২৪ মিনিট টাইম থাকে আমাদের ৫ কিলোমিটার রান। ২৪ মিনিটের মধ্যে আমি ধরে নাও ৫ কিলোমিটার মারতে পারছিলাম না। কিন্তু ২৪ মিনিটের মানে ৩ মাস পর ধরে নাও ২৪ মিনিটের মধ্যেই আমার রান এসে গেছিল। ২৩ মিনিট ৩৫ সেকেন্ড, ৪০ সেকেন্ড রান এসেছিল। ভালো সংকেত ছিল এটা। কিন্তু আমার কপালটা এতই খারাপ যে রান যেদিন আমার টাইমের মধ্যে আসে, তার মোটামুটি ৩ দিন পর, মানে ৩ দিন আমি কন্টিনিউয়াস টাইমের মধ্যে রান করি। তারপর আমার পায়ের মধ্যে আমার মানে ফ্র্যাকচার তৈরি হয়। পায়ের মধ্যে ফ্র্যাকচার। আমার লাইফ, মানে আমি একদম আরও ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে এত মেহনত করে এক্সাম দেওয়ার পর, এত মেহনত করেছিলাম, আমার শেষ সুযোগ, লাস্ট অ্যাটেম্প্ট, বয়স আমার অনেক রয়েছে চাকরি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমার মানে আমার পরিস্থিতি এতটাও না যে আমি নেক্সট পরীক্ষা দিতে পারবো। আমার লাস্ট অ্যাটেম্প্ট, এটা আমার কিছু করতেই লাগবে। তো পা ফ্র্যাকচার হয়ে যায়, সেটা নিয়ে অনেক প্রবলেম। আর সবচেয়ে ভালো কথা কি, তোমরা অনেক খুশি হবে শুনলে, যে পরীক্ষা দিয়ে আসি, তো পরীক্ষা ভালো হয়, কিন্তু পরীক্ষা দেওয়ার পর ঈদ ছিল। তো ঈদ ছিল, ঈদের মানে মাঝখানে আমার ধরে নাও ঈদের পরের দিন আমরা যাই হলো পিয়ার হলো যে পিসামশাই রয়েছে, তাদের বাড়ি যাই। তো পিসার বাড়ি যাই ওর। তো ওইখানে গিয়ে আবার ঈদের পরের দিন গেছিলাম। তো ওই দিনই রাত্রে আবার আমাদের প্রিয়াদের বাড়িতে নিয়ে গেছে ওরা। প্রিয়াদের বাড়িতে নিয়ে গেছে, তো আমরা ভাবতেই পারিনি যে এরকম হবে আমাদের সাথে। তো প্রিয়াদের বাড়ি নিয়ে গেছে, আমার তো ভাই মনের মধ্যে অনেক ভয় ছিল, মানে অনেক ভয়। আমি প্রথম থেকে ভাই অনেক ভয় ছিলাম। আর এগুলোরও অনেক ব্যাপার রয়েছে যে মানে বাড়ির সবাই ভয়ে ছিল, মাও ভয়ে ছিল যে হ্যাঁ, নিয়ে যাচ্ছে, যদি কিছু হয়ে যায়, কিছু করে দেয়। তো আমি অনেক ডিটেলসে বলছি, বাট ব্যাপারটা হলো দেখো, যে আমাদের নিয়ে গেছিলো পিয়াদের বাড়িতে। তো সেইখানে অনেক প্রবলেম হওয়ার পর তারপর ফাইনালি আমার আব্বু আম্মু তো আমাদের মেনে নেয়, মাফ করে দেয়। এখন ওদেরও ধরে নাও আর কতদিন, ওরাও ধরে নাও বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমরা ভুল করেছি। এখন ওরাও বুঝতে পেরেছে যে হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে আমাদের ভুল হয়েছে। কিন্তু এখন ওদের ধরে নাও সন্তান, ওদের সন্তান প্রিয়া, এখন ওদের মেয়ে, এখন ওদের কাছেও অপশন নেই, তো মাফ করে দেয়। তো তারপর আমার লাইফটা ধরে নাও আরও একটু, ধরে নাও আমি পিছন দিক থেকে ধরে নাও একটু ধাক্কা পেলাম যে হ্যাঁ, আর একটু এগোতে লাগবে, মানে মাফ করে দেয়। আমি ধরে নাও মাথার উপর একটা হাত পেলাম, ধরে নাও আমার বাবা নেই, তো সেই জায়গায় ধরে নাও আমার আব্বু আসলো, হাত রাখলো মাথার উপর। যাই হোক, যেরকমই হোক, আসলো। আমরা ধরে নাও অনেক সাহস পেলাম যে হ্যাঁ, এখন পাশে কেউ রয়েছে, এখন পাশে ওরা রয়েছে। ধরে নাও আমার ফ্যামিলিটা ধরে নাও অসম্পূর্ণ ছিল, কিন্তু ধরে নাও আমি এখন ধরে নাও ওদের ফ্যামিলিরও একটা পার্ট। তো ওরাও ধরে নাও অনেক ভালো করে আমায় দেখছিল, অনেক ভালো করে এখনও দেখছে। তো সেই সময় ধরে নাও সত্যি কথা বলতে মানসিক দিক দিয়ে, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, মানে টাকা পয়সার দিক দিয়েও, সত্যি কথা বলতে যেটা সত্যি বলছি, হ্যাঁ, আমায় অনেকভাবে সাহায্য করেছে, যেটা অস্বীকার করার নয়। তো এত কিছুর পর তারপর ধরে নাও রান করছিলাম, কিন্তু পায়ের প্রবলেম যেটা হলো, পাটা যে ফ্র্যাকচার হলো আমার, সেই ফ্র্যাকচার নিয়েও ধরে না ওরাও অনেক টেনশন ছিল। কারণ রান রান পাস করলে, বেশি পাস করলে ওরাও ততদিনে জানতে পারে যে হ্যাঁ, আমার রান ঠান রয়েছে। তো রান পাস করতে মানে করবো কীভাবে যদি পায়ে এত বড় প্রবলেম থাকে। আর সত্যি কথা বলতে ধরে নাও আমার পায়ের প্রবলেম ছিল, ১ মাস আমি রান করতে পারিনি। আর আমার ভাগ্যটা এতই ভালো ছিল যে প্রত্যেকবারে ধরে নাও ৩ মাস ৪ মাসের মাথায় এসএসসি জিডি রান কমপ্লিট করে দেয়। কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে এইবার এসএসসি, মানে আমার চাকরির পরীক্ষার রান, সেটা ধরে নাও ৬ থেকে ৭ মাস পর হয়। তো আমার পা ফ্র্যাকচার হয়, পা মোটামুটি ১ মাস রান করতে পারি না। সেই সময় আমি আরও বেশি ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম আমি। তো
পা ফাইনালি ঠিক হয় 1 মাস পর। ধরে নাও কোনো রকমে কষ্ট করে রান করছিলাম। তো ধরে নাও পাটাও ধরে নাও অনেক প্রবলেম হয়েছিল। তো ফাইনালি পাটাও ধীরে, ধীরে ঠিক হচ্ছিল। অনেক কষ্ট করে রান করছিলাম, রান করার চেষ্টা করছিলাম। তো তারপরে ধরে নাও অনেক অসুবিধা হচ্ছিল। যেইখানে ধরে নাও আমার 24 মিনিটের মধ্যে রান হয়ে যাচ্ছিল 5 কিলোমিটার, সেটা আবার বেশি লাগছিল। রান 27 মিনিট লাগছিল, 28 মিনিট লাগছিল। যেটা আমার ধরে নাও প্রোগ্রেস অনেক হয়েছিল, সেটা আবার আমি পরে লস্ট করে এখন রিকভারির জন্য খাটছিলাম। তো মাঝখানে ধরে নাও অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। রান হচ্ছিল না, 2 মাস হয়ে গেছে মানে পা ঠিক হবার, তারপরেও রান হচ্ছে না। তো সেই সময় আমি মাঠে গিয়ে ধরে নাও এমন দিন যেত যে 5 কিলোমিটার রান দরকার আমার। আমি 2 কিলোমিটার রান করার পর, 3 কিলোমিটার রান করার পর আমি মানে আর পারতামই না রান করার। তো সেই সময় মাঠের কোণার মধ্যে বসে আমি জাস্ট মানে অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি জাস্ট আমার চোখ দিয়ে যেন জল পড়বে এরকম সিচুয়েশন হয়ে গেছিলো। মাঠের মধ্যে যে বন্ধুগুলো আমার দেখতো, যারা ধরে নাও আমার সাথে রান করতো, ওরাও অবাক হয়ে গেছে যে হ্যাঁ, আমি ধরে নাও এতটা কনফিডেন্স ছিল, জাস্ট কনফিডেন্স পায়ের তলায় চলে গেছিলো আমার। কিন্তু আমার করতে তো লাগবে, ডু অর ডাই সিচুয়েশন ভাই, কোনো অপশনই নেই। তো তারপর রান মানে আসলো না, আমাদের ফিজিক্যাল ডেটও দিচ্ছিল না, সময় পাচ্ছিলাম। কিন্তু মনের মধ্যে ছিল যে হ্যাঁ, ফিজিক্যাল ডেট যেদিন থেকে দেবে, আমাদের ফিজিক্যালের যে মানে রানের যে অ্যাডমিট যেদিন থেকে দেবে যে হ্যাঁ এই দিন রান হবে, ডেট দিবে, তারপরে ভাই রান টাইমের মধ্যে আনতেই লাগবে। তো রান আসছিল না টাইমের মধ্যে আমার আগে, 24.5 মিনিট 25 মিনিট পর্যন্ত এসেছিলো, কিন্তু তার আগে আসে না, তার কম হয় না। তো ফিজিক্যালের ডেট যেদিন থেকে দেয় ওই দিন থেকেই আমায় হাসানও অনেক গাইড করে। হাসান বলে যে হ্যাঁ এরকম করে রান কর, 1 টাইম রান কর, 2 টাইম খাটতে লাগবে না, এত ওভারলোড নিতে লাগবে না, 1 টাইম রান কর, নিজের বেস্ট দিয়ে রান ছাড়বি না। হাসান বলে রান ছাড়বি না, রান ছাড়াটাই ভুল আমার, আর এই ভুলটাই হচ্ছিল। তো আমি কি করি, যেদিন ফিজিক্যাল মানে ডেট দেয় তারপরের দিন আমি মাঠে যাই, তারপরের দিন আমি রান ছাড়ি না, জাস্ট ওই দিনের মধ্যে আমার রান মানে 24-এর মধ্যে এসে পড়ে 23 মিনিট 37 সেকেন্ড। তারপরের দিন সেম 23 মিনিট 35 সেকেন্ড। তারপরের দিন 23 মিনিট 11 সেকেন্ড। তারপরে আবার 23 মিনিট 16 সেকেন্ড 15 সেকেন্ড এইভাবে চলছিল। আর মোটামুটি ধরে নাও 7 থেকে 8 দিন মানে আমি ফিজিক্যালের আগে মানে রান করতে পেরেছিলাম টাইমের মধ্যে। তো ব্যাস টাইমের মধ্যে রান হয়ে গেছিলো, আরও কনফিডেন্স পাচ্ছিলাম, আর ধীরে টাইমও কম ছিল, আর মালুমও হচ্ছিল না যে হ্যাঁ রানটা আমি কন্টিনিউ ধরে রাখলে, আমি যদি নিজে হার মেনে না নেই, তাহলে টাইমের মধ্যে কমপ্লিট হবেই ভাই। তো রান প্রিপারেশন নেওয়ার পর যেদিন আসে এলো রানের ডেট শিলিগুড়িতে গ্রুপ সেন্টারে, সিআরপিএফ গ্রুপ সেন্টারে আমার রান পড়ে। তো যাওয়ার দিন সবাই অনেক ইমোশনাল হয়েছিল, কারণ এটাই লাস্ট ধাপ আমাদের। আবার রান আর মেডিকেল একসাথে, কোনোভাবে রান মেডিকেল একসাথে হয় না। এবার রান আর মেডিকেল, রান যারা পাস করবে তাদের পরের দিন মেডিকেল। তো প্রিয়াও অনেক ইমোশনাল, মাও অনেক ইমোশনাল, সবাই অনেক ইমোশনাল, আমি নিজেও ভাই অনেকটা ইমোশনাল। তো ভাগ্যক্রমে যেই ছেলেটার সাথে পরীক্ষা আমাদের হয়েছিল, সেই ছেলেটার সাথে আমি রান করার সুযোগ পেয়েছিলাম। মানে ওরা আমার একই দিনে একই ডেটে একই জায়গায় রান। তো রান করতে যাই, সবাইকে ধরে নাও বুঝিয়েছে হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান আছে, আমি যতক্ষণ পর্যন্ত আমার সেন্সে আছি, তখন পর্যন্ত আমি মানে আমি কি বেরোবো? যাও সাইড দিয়ে যাও, এর জন্য আমি দেখলাম যাও এদিকে যাও, ব্যাস। তো এতটুকু আমি বলেছিলাম যে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমার সেন্স রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি রান ছাড়বো না। তো আমি জানি যে রান ছাড়লে আমার রান হবেই। তো ওইখানে গিয়ে সেম আমার মানে ওইখানে গিয়ে আমি রুম নেই, কোনো রকম একটা রুম নেই, খারাপ রুম একটা ছিল, একটা মাঠের মধ্যে যে দেখি যে 3-4 জন পাকার মধ্যে শুয়ে রয়েছে, ভালো রুম ছিল না ওই সময় ওই দিন। আর প্রথম গিয়েছিলাম সেজন্য রুমও পাচ্ছিলাম না। তো ওই দিন ধরে কোনো রকম রাতটা খালি কাটাই, সবার সাথে কথা বলে যে হ্যাঁ আমি পারবো। তো সকালবেলা উঠে আমি ধরে না প্রিয়াকে কল করি, ভোর 3:30টার সময় উঠে প্রিয়াকে কল করি, আমার প্রিয়াদের বাড়িতে কল করি, আব্বু আম্মুকে কল করি, মাকে কল করি যে হ্যাঁ আমি রান করতে যাচ্ছি। তো 3:30টার সময় উঠে রান করার জন্য আমার রান করার আগে ভাই একটু শারীরিক দিক দিয়েও প্রিপারেশন দিতে লাগবে না, একটু পেট ঠেট পরিষ্কার রাখতে লাগবে না একটু, তো বুঝতে পারছো। তো ভাই রান করতে যাব সেই সময় টয়লেটের জন্য লাইন দিতে লেগেছিলো আমায়, প্রায় 10 থেকে 12 জন লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো ওদের পরে আমি যাবো এরকম। তো ফ্রেশ হই, হালকা পাতলা একটু জল আর একটু মানে খাবার টাবার খেয়ে নেই। তো তারপর ক্যাম্পের সামনে যাই, ক্যাম্পের সামনে গিয়ে ভাই ওইখান থেকে একটা আলাদাই জার্নি শুরু হয়। তো ধরে নাও গ্রুপ সেন্টারে পাড়া দিলাম, মানে আমাদের সেন্টারে জাস্ট ওইখান থেকে পাড়া দেওয়ার পর একটা আলাদাই মানে দুনিয়া শুরু হলো আমার লাইফের। যে হ্যাঁ ওইখানে চারদিকে দেখছি যে এতগুলো সিআরপিএফ রয়েছে, এতগুলো জওয়ান রয়েছে দেশের,
যে ওগুলোকে দেখে মানে একটা আলাদা ইন্সপিরেশন কাজ করছিল নিজের মধ্যে যে হ্যাঁ, আমাকে পারতেই হবে। বাড়িতে সবাই অপেক্ষা করে রয়েছে যে হ্যাঁ, আমিও একদিন এই ধরনের কিছু একটা করব, আমিও দেশের জওয়ান হব। ব্যাস। তো ক্যাম্পে যাই, ক্যাম্পে গিয়ে আমাদের সমস্ত রকমের কাগজপত্র কাজ সব দেখে নেয়, কাগজপত্র সব ঠিক রয়েছে, আমি কি সেই লোকটাই, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দেখে নেয়। তো তারপরে আমার হাইট মাপে, তো হাইট নিয়ে ভাই কোনো টেনশনই ছিল না আমার। আমার আগে অনেকজনকে হাইটে আউট করছিল। তো ওইখানে হাউট মানে মানে যখন আর ওইখানে যখন হাইটে আউট করছিল সেই ক্ষেত্রে ধরে নাও অনেকজনকে না হাইটে আউট করছিল, আবার ওগুলো যারা রিকোয়েস্ট করছিল যে স্যার আমার হাইট নাও প্লিজ নিয়ে নাও, মানে অনেক রিকোয়েস্ট করছিল সিও স্যারকে এখানকার। কিন্তু সিও স্যারও ভাই ওদের অনেক কথা শুনে দিয়েছে, আমার সামনে ওদের অনেক গালি ঢেলিয়ে দিল। তো ধরো আমার হাইট মাপলো, আমার হাইট ছিল হলো 175 সেমি বাড়িতে, হ্যাঁ। তো ওইখানে আমার হাইট নিয়ে কোনো টেনশনই ছিল না, আমি জানি যে 175 না হলে 1 সেন্টিমিটার কম দেবে। তো আমার হাইট দিয়েছিল হলো 173.5 সেমি, তো 170 সেমি লাগে। তো তার থেকে তো অনেক বেশি রয়েছে না, 3-4 সেমি বেশি রয়েছে আমার হাইট, তো সেটা নিয়ে কোনো প্রবলেমই হয়নি। চেস্ট নিয়েও কোনো প্রবলেম হয়নি, চেক্স ফুলাতে লাগে হলো 5 সেমি, আমি মোটামুটি ফুলিয়ে দিয়েছিল 8 সেমি কি 9 সেমি মতন ফুলিয়ে দিয়েছিলাম আমি চেস্ট, তো সেগুলো নিয়েও কোনো প্রবলেম নেই আমার। তো সব কিছু কমপ্লিট করার পর হাইট টেস্ট দেওয়ার পর তা আবার আমাদের মোটামুটি ওই দিন আবার কী হয়েছিল যে প্রথমে হ্যাঁ হালকা বৃষ্টি হয়েছিল, আর সেই সময় কিন্তু সেই গরম ছিল এই কদিন। প্রথমে একটু বৃষ্টি হয়েছিল, তা আমরা ভেবেছিলাম যে হলো বৃষ্টি হচ্ছে তার মানে কি ওয়েদার একদম ধরে নাও ড্যাম থাকবে, রান করতে ভালো লাগবে, মজা হবে একটু। তো বৃষ্টি মোটামুটি 10-15 মিনিট হওয়ার পর তারপরে এত গরম দিয়েছে যে আমরা মানে আমাদের যে হল রুমে বসিয়ে রেখেছিল সেই হল রুম থেকে বাইরে দেখি যে হ্যাঁ এতটা যে ওই হল রুম থেকে বাইরে দেখি যে এতটা গরম যে দেখাই যাচ্ছে না কোনো কিছু। তো তারপর ধরে নাও রোদ উঠে একদম এত রোদ ছিল যে 9টা ধরে নাও 9:15টার দিকে, সকাল 9:15টার দিকে আমাদের রান শুরু হবে। তো ওইখানে রান পাস করব, মানে এটা মানে ভাবছিলাম যে রান পাস করতেই হবে, কোনো অপশনই নেই। তো রান স্টার্ট করি। প্রথমে 5 কিলোমিটারের ওইখানকার 5 কিলোমিটার দৌড়াতে লাগতো 24 মিনিট টাইম। আর ওখানকার ট্র্যাক হলো 1200 মিটারে, আমাদের এখানে 600 মিটার ট্র্যাকে দৌড়াতাম, আমরা ওখানে 1200 মিটার ট্র্যাক ছিল। তো রান স্টার্ট হয়, সিটি মারে, মানে সিটি দেয়, তো সিটি দেওয়ার পরেই রান স্টার্ট হয়। আর মোটামুটি প্রথম 200 মিটার রান করলাম। তো প্রথম 200 মিটার রান স্টার্ট হওয়ার পর আমি বুঝতেই পারছিলাম না যে রান করছি, মানে অতটা ফিল হচ্ছিল না। মানে আমার চেষ্টা করছিলাম পাগুলোকে আমি আর একটু বড় স্টেপ ফেলানোর, কিন্তু পাগুলোর উপর আমি কন্ট্রোল পাচ্ছিলাম না সেই সময় মনে হচ্ছিল। তো আমি কি করি, আমার হাত দিয়ে আমি রানিং অবস্থায় আমার পাগুলোর মধ্যে মানে পায়ের মধ্যে আমি জোরে জোরে দু পায়ে দুটো ঠাস ঠাস করে মারি। তো তারপর ধরে নাও পাগুলো একটু সচেতন হয় যে হ্যাঁ এখন কিছু করতে লাগবে আমাদের, ধরে নাও ফুল কন্ট্রোলে পাগুলোকে আনি। তারপর ভাই রান স্টার্ট করি। প্রথম পাক বাস বিন্দাস যেমন বাড়িতে মারতাম সেরকম ওইখানেও মারছি। তো তারপরের পাকটাও মোটামুটি গেছে সেমি। তো তারপরে যখন 3 নাম্বার পাক স্টার্ট হয়, 3 নাম্বার পাক স্টার্ট হওয়ার পর এই তো ভাই প্রবলেম স্টার্ট। 3 নাম্বার পাক স্টার্ট হলো, আমার এদিকে ধরে নাও বুকের ব্যথা, তারপর পেটের মধ্যে ব্যথা চলছে। তো 3 নাম্বার পাক শেষ হতে না হতেই বমি বমি সিচুয়েশন। আর তারপরে কি হয়েছে যে তারপরে ধরো ওই পাকটাও কোনো রকমে কমপ্লিট করলাম, ওই রাউন্ড কমপ্লিট করার পর 4 রাউন্ড যখন রয়েছে, 4 রাউন্ডের পালা। তখন সেই সময়ের ক্ষেত্রে কি হয়েছে, আমার ধরো শরীর চলছেই না, আমার পারবোই না, সেখানে আমার মতো যারা ছিল সবাই ছেড়ে দিয়েছে রান। সবাই ধরো একটু আগে গিয়ে আমার মানে পড়লো, বসে রয়েছে এখানে, রান ছেড়ে দিল, হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওইখানে ধরে নাও আমার বমির মতন সিচুয়েশন তৈরি হয়েছিল, আমি বমি করব মানে এরকম হয়েছে খালি, মানে বের হবে কিন্তু পেটের মধ্যে ভাই কিছুই নেই। খাওয়া দাওয়া কিছু করিনি, সকালবেলা না খেয়ে রান করতে গেছি, তো পেট ভর্তি করে রান করা যাবে না, তো বমিও হয় না। তার একটু পর না যেতে না যেতেই আমি ধরে নাও আনকনসিয়াস, মানে অজ্ঞান হয়ে গেছিলাম প্রায়। আমি ধরে নাও আমার হুঁশ পুরো হারিয়ে ফেলেছিলাম, জাস্ট খালি আমি পড়বো অজ্ঞান হয়ে, সেই সিচুয়েশনের মধ্যে ধরে নাও আমার পুরো আবার হুঁশ ফিরে। আর তখন আমি রানটা কন্টিনিউ করি, রাস্তায় ধরে নাও আর 600 মিটারের মতো ছিল, তো রান কন্টিনিউ করি। আর এত ভাই খারাপ দিন ছিল ওইটা আমার, ওর থেকে খারাপ দিন আমার লাইফে রান করার সময় কখনো আসেনি। মানে এত আমার পরিশ্রম হয়েছে, এতটা আমার ওপর দিয়ে গেছে। তো লাস্টে যখন 200 মিটার ছিল রান, মানে 1200 মিটার ট্র্যাক ছিল, 4 রাউন্ড ছিল, 4×48 এবং লাস্টে 200 মিটার এক্সট্রা ছিল। তো 200 মিটারের জন্য আমার 1 মিনিট 40 সেকেন্ডের মতো টাইম ছিল। তো যখন আমি বুঝেছিলাম যে হ্যাঁ আমার আছে অনেক টাইম রয়েছে, তখন আমি একটু রিল্যাক্স রান করি। আর ভাই ঠোঁটের মধ্যে একটা আলাদাই মুস্কুরাহট ছিল যে হ্যাঁ আমি পেরেছি, আমার রান কমপ্লিট হয়ে যাবে, এখন জাস্ট নর্মাল রানটা আমি কমপ্লিট করে নেব। তো
ওইখানে রান কমপ্লিট হয় নাই, কিন্তু আমার সাথে যে ছেলেটা গেছিলো তো সেই ছেলেটা রান কমপ্লিট করতে পারেনি। বাট তখন ওই সময়টা ওর জন্য খারাপ লাগছিলো, কিন্তু আমি রান করতে পেরেছি ভাই, এটা একটা আলাদাই খুশি। এই প্রিয়াকে কি বলবো, প্রিয়া মানে একটা আলাদাই খুশি ছিল। আর বাড়ির সবাই কতটা খুশি হবে ব্যাস এটাই ভেবে মানে আলাদা খুশি ছিলাম আমি সেই সময়। তো এইভাবেই সারাদিন ওইখানে ক্যাম্পের মধ্যে গেল আমাদের। তো ফাইনালি ওই দিন রান কমপ্লিট করার পর ভাই আমি তো ভাই পুরো হ্যাপি হ্যাপি ছিলাম, কিন্তু আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। আমি মানে রান কমপ্লিট করার পর শ্বাস নিতে পারছিলাম না, এরকম সিচুয়েশন, মাটির মধ্যে শুয়ে পড়েছিলাম মানে খুশিতেই, শ্বাস পাচ্ছি না, প্লাস এত কিছুর পর রান কমপ্লিট করতে পেরেছি, তো আলাদাই খুশি। জাস্ট লাইফের মানে মনে হলো যে হ্যাঁ জাস্ট এখন শুধু মেডিকেলটা রয়েছে নেক্সট দিন। তো ওই দিনই আমাদের রান কমপ্লিট করার পর আমার ব্লাড নেয়, ব্লাড, তারপর ইউরিন নেয়, তারপর একটু চেস্ট স্ক্যান করে, বাস ওই দিন এগুলো কাজ মানে করে নেওয়ার পর তারপরের দিন আমাদের মেডিকেল পড়ে। তো আমি ওই ক্যাম্প থেকে পরে বার হই, ক্যাম্প থেকে বার হওয়ার পরে আমি সর্বপ্রথমে প্রিয়াকে কল করি, প্রিয়াকে কল করে জানাই যে রান টান কমপ্লিট। তো প্রিয়াও খুব খুশি। আর প্রিয়া ধরে নাও ও মানে ওর বাবার বাড়িতে ছিল, ওদের বাড়িতে ছিল, তো ওইখানে সবাই সাথে সাথে শুনে নেয়, তো সবাই অনেক খুশি। তো তারপর আমি মাকে কল করি, মাকে কল করে জানাই, তো মাও অনেক খুশি, তো সবাই অনেক খুশি। তো এইভাবেই লাস্টে ওই দিনটাই গেল। তো ওই দিন আমিও অনেক খুশি ছিলাম। তো তারপরে গাইস তোমরা জানো আমার ফিজিক্যালটা কিরম ভাবে আমি পুরোটাই ক্র্যাক করলাম এবং ফিজিক্যালটা আমার কি কি হয়েছিল পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ফিজিক্যাল নিয়ে একটা ডিটেইলড ভিডিও বানিয়েছি। তো সেটা আমার ফিজিক্যাল সাকসেস স্টোরি। তারপর তারপরের দিন মেডিকেল হয়েছিল সেম সেন্টারেই। তো মেডিকেলটা আমার কিরম গেছে সেই মেডিকেলের সাকসেস স্টোরি নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, মানে পুরো মেডিকেলটা কেমন গেছে আমার। তো এই দুটো হওয়ার পর তারপর জাস্ট কি অপেক্ষা ফাইনাল রেজাল্টের। তো ফাইনাল রেজাল্টের অপেক্ষাও ভাই অনেক মানে যন্ত্রণাদায়ক গেছে আমার জন্য। প্রায় ডেইলি আমি রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম একটা টাইমের পর, তো রেজাল্ট আসছিল না। তো অপেক্ষা করার পরিমাণ আরো বেড়েই চলছিল। তো ফাইনালি আমার ফাইনাল রেজাল্ট আসে। তো তারপর আমি সিআইএসএফ হিসাবে কোয়ালিফাইড হই। তো সেই ফাইনাল রেজাল্ট আসার পরও আমার রিয়াকশন কিরকম ছিল সেটা আমি ভিডিও এনেছি, তোমরা সব ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, সবাই আমার চেক করে নিও। তো এটাই ছিল এতক্ষণ পর্যন্ত মানে এত দিন পর্যন্ত আমার পুরো মানে লাইফ স্টোরি। তো এর পরের স্টোরিটা মানে এখন কন্টিনিউ চলছে। তো তোমরা চাইলে এই স্টোরিটার একটা পার্ট হতে পারো। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পুরো স্টোরিটার পাশে থাকো, এইভাবেই আমার সাথে কন্টিনিউ থাকো। তো এটাই ছিল আমার লাইফ এখনো পর্যন্ত, এবং নেক্সট যেটা হবে সেটা তোমরা দেখতেই পারবে। তো এটাই ছিল গাইস আমার সম্পর্কে তোমাদের সবকিছু জানানোর। তো এরপরও তোমরা যদি ভেবে থাকো যে এটা কোনো মুভি স্ক্রিপ্ট বা মুভির কোনো স্টোরি, সেটা ভুল না। মানে আমার লাইফটা এরকম মানে আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে গেছে যে হ্যাঁ এটা একটা মুভির কাহিনীর মতো। তো এটাই আমার লাইফ। তো বাকি লাইফটা কন্টিনিউ হোক, দেখি কি হয়, আরো কত আপস অ্যান্ড ডাউনস আছে সেটা দেখা যাবে। তো এটুকুই গাইস, থ্যাংক ইউ।